আমাকেও মানে কথা বোঝা গেল। তাহলে আমি একটু জি স্টার্ট স্যার। করে দিই। তাহলে তোমাদের যখন পরীক্ষায় স্টার্ট হবে, প্রথম কথা হচ্ছে এখানে আমার মূল উদ্দেশ্যটা ভাইবাটা নিয়ে একটু আলোচনা করা। ভাইবার সাথে কেসের কিছু আলোচনা আসবে। তোমাদেরকে ভাইবার জন্য, ভাইবা ইজ অল অ্যাবাউট প্রেজেন্টেশন, এটা একটা। পাশাপাশি তুমি কোন দিকে স্যারদেরকে নিয়ে মানে যাচ্ছ, এটাও খুব ভাইটাল। কিন্তু স্যাররা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি একটা পার্টিকুলার টার্ম দিয়ে স্যারদেরকে তোমার দিকে আকৃষ্ট করতে পারো, দিয়ে তোমার ভাইবাটা তোমার মতো একটা সার্টেন টাইমের মধ্যে তোমার মতো প্রশ্ন দিয়ে কভার করে ফেলতে পারো। সো এই জিনিসটা মনে রাখবা যে তোমরা কোন দিকে ভাইবাটা নিয়ে যাচ্ছ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কাজেই যেটুকু জানবা, যেটুকু বলবা, সেটা যেন কনফিডেন্সের সাথে বলো। এবং পরীক্ষায় মানে কোনো অ্যান্সার যদি বাই চান্স না পারো, সব অ্যান্সার পারাটা মানে না পারলেও কোনো সমস্যা নাই। যেটা পারবা না, সোজা কথা বলো, স্যার এই সময় মনে পড়ছে না। ওকে, আই থিঙ্ক আই এম ই রেকর্ডেড দিয়ে দিয়েছি। আচ্ছা, শুরু করে দিই তাহলে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে এক্স রে। এক্স রের মধ্যে সবচেয়ে কমনেস্ট এক্স রে হচ্ছে প্লুরাল ইফিউশনের এক্স রে। তাহলে প্লুরাল ইফিউশনের এক্স রে গুলো যখন আমরা দেখব, তখন ফাইন্ডিংস গুলোকে বলতে হবে। এখানে লেখার চাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে এখানে বলতে হবে। তো বলার সময় যখন বলবা, প্রত্যেকটা এক্স রে ক্ষেত্রে বলার চেষ্টা করবা, দিস ইজ এ চেস্ট এক্স রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। ওকে, এটা তুমি একটু দেখে চেক করে দেখে নিবা যে এক্স রের উপরে পিএ ভিউ কথাটা লেখা আছে কিনা। তাহলে দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ। এখানে যদি চেস্ট এক্স রে পিএ ভিউটা আমরা এই কন্ডিশনে দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, মানে একদম ইন জেনারেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, দেয়ার ইজ এ ডেন্স হোমোজেনাস অপাসিটি। কেন ডেন্স হোমোজেনাস? মাঝখানে তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না, এখানে অ্যাবসুলুটলি কিছু দেখা যাচ্ছে না। ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন অবস্কিউরিং দ্য লেফট কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তিনটা কথা স্পেসিফিক্যালি বলতে হবে। তাহলে দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং ডেন্স হোমোজেনাস অপাসিটি। এটা কেন বেশি ইম্পর্টেন্ট ডেন্স হোমোজেনাসটা বলা? কারণ এরকম আরেকটা কন্ডিশন আছে যেখানে পুরাপুরি ডেন্স হোমোজেনাস না, একটু ইনহোমোজেনাসের মতো, মাঝখানে কালো কনসলিডেশন। কালো কিছু একটা আছে। এটাকে আমরা বলি কনসলিডেশন। সো কনসলিডেশন থেকে প্লুরাল ইফিউশনটা যাতে তোমরা পরীক্ষায় কনফিডেন্সের সাথে আলাদা করে বলতে পারো। ওকে, তাহলে আবার বলছি, ডেন্স হোমোজেনাস অপাসিটি ইনভলভিং কার্ভিলিনিয়ার আপার মার্জিন, যেটা কোন জায়গায় ইনভলভ করছে, লেফট মিড জোন এন্ড পার্ট অফ দ্য লোয়ার জোন। আমি এখানে কস্ট্রোফেনিক আর কার্ডিওফেনিক কিচ্ছু দেখতে পাচ্ছি না। সো অবস্কিউরিং দ্য কার্ডিওফেনিক অ্যান্ড কস্ট্রোফেনিক অ্যাঙ্গেল। ওকে, এখানে দেখো মিডিয়াস্টেনামটা স্লাইটলি শিফটেড, বলতে পারো, না বললেও কোনো সমস্যা নাই। গ্রসলি যদি অপোজিটে শিফটেড থাকে তাহলেই মুখ খুলবা, নাহলে মুখ খোলার দরকার নাই। ওকে, তাহলে এটা কি হলো, দিস ইজ এ এক্স রে অফ প্লুরাল ইফিউশন। তাহলে এই ছবিটা আরেকবার একটু দেখো, চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং, এটাও চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং ডেন্স হোমোজেনাস অপাসিটি। দেখো, একদম ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন। যখন পানি থাকবে, পানির কিছু ইফেক্টের জন্য তুমি এরকম একটা কার্ভিলিনিয়ার তোমরা আপার মার্জিন পাবা। যদি এখানে পানির সাথে বাতাসও থাকতো ফুসফুসে, তাহলে এখানে এই কার্ভিলিনিয়ার আপার মার্জিনটা হয়তো আসতো না। ওকে, তাহলে কার্ভিলিনিয়ার আপার মার্জিন পাওয়া মানে প্লুরাল ইফিউশন। তাহলে এটাও দেখো, দেয়ার ইজ এ ডেন্স হোমোজেনাস অপাসিটি ইনভলভিং রাইট মিড জোন অ্যান্ড লোয়ার জোন উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন অবস্কিউরিং দ্য রাইট কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তাহলে এটা কি হলো, দিস ইজ এ এক্স রে, কিসের এক্স রে? চেস্ট এক্স রে অফ প্লুরাল ইফিউশন। তাহলে ডেন্স হোমোজেনাস অপাসিটি, কার্ভিলিনিয়ার আপার মার্জিন, কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর অবলিটারেটেড। তাহলে এটা কি হলো, প্লুরাল ইফিউশন। আরেকটা জিনিস কমেন্ট করবা, যদি পজিশন অফ দ্য ট্রাকিয়াটা অপোজিটে শিফটেড থাকে তাহলে বলবা, অপোজিটে শিফটেড না থাকলে বলবা না। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, একদম ডেন্স হোমোজেনাস অপাসিটির মতো আছে, ট্রাকিয়াটা অপোজিটে শিফটেড, এটা প্লুরাল ইফিউশন। ডেন্স হোমোজেনাস অপাসিটির মতো কিছু চেঞ্জেস আছে, ট্রাকিয়াটা সেম সাইডে শিফটেড, দিস ইজ ডিউ টু কলাপস। এই দুটা ডিফারেন্সিয়াল ক্লিনিক্যালি এবং চেস্ট এক্সরেতে অলওয়েজ মনে রাখার চেষ্টা করবা। তাহলে এখানে কি কি প্রশ্ন কমনলি করতে পারে ভাইবাতে? প্রথম প্রশ্ন করতে পারে, এক্সামিনেশনে কি ফাইন্ডিংস পাবা এই পেশেন্টের ক্ষেত্রে। তুমি সোজা কথা বলবা, যদি আমি প্রথমে যখন এক্সামিনেশনটা করব, এটা ব্যাক থেকে বসানো অবস্থায় করার চেষ্টা করব। কারণ ইফিউশন হলে রুগী বসানো অবস্থায় ব্যাক থেকে প্রপারলি ভালো বোঝা যায়।
ওকে, তাহলে রুগীকে যখন আমি বসানো অবস্থায় ব্যাক থেকে চেক করব, যেই জায়গায় পানি আছে আমি এক্সপেক্ট করব, ধরেন এক্সরেতে ধরো কি যে রাইট সাইডে ইফিউশন আছে, তাহলে যেই জায়গায় পানি আছে সেখানে আমি কোনো রকম কিছু পাবো না, সেই জায়গার মধ্যে চেস্ট মুভমেন্ট পাবো না, সেই জায়গার মধ্যে ভোকাল ফ্রিমিটাস পাবো না, সেই জায়গার মধ্যে পারকাশন রেজোনেন্ট পাবো না, এটা ডাল হবে। অসকালটেশনে ব্রেথ সাউন্ড আর ভোকাল রেজোনেন্স দুটাই ডিমিনিশ টু অ্যাবসেন্ট থাকবে। কথাটা বোঝা গেল? যেই দিকে ইফিউশন সেই দিকে আমি কিছুই পাবো না। মনে রাখবা, এরপরে অবশ্যই ট্রাকিয়ার কথা তোমাকে পরীক্ষায় বলতে হবে, যে আমি এই ক্ষেত্রে ইফিউশন একটা পসিবিলিটি হতে পারে, ইফিউশনের সাথে কলাপসও হতে পারে। কলাপসের যদি অ্যাবজর্পশন কলাপস হয় তাহলে লাংসে কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু অ্যাবজর্পশন কলাপসের ট্রাকিয়াটা সেম সাইডে শিফটেড থাকে, ইফিউশন হলে ট্রাকিয়াটা অপোজিটে শিফটেড হয়। সো ট্রাকিয়ার দেখা ম্যান্ডেটরি। ওকে, তাহলে ইফিউশন হলে ট্রাকিয়ার মিডিয়াস্টেনামটা অপোজিটে শিফটেড পাবো। কথা একদম ক্লিয়ার? এখন দুটা প্রশ্ন, এটা কেন হয়েছে, কেন ইফিউশনটা হতে পারে। এখানে একটা কথা মনে রাখবা, যদি পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা অল্প সময়ে জ্বর থাকে, তারপর যদি ইফিউশন হয়, তাহলে পরীক্ষায় বলবা প্যারানিউমোনিক ইফিউশন। যদি বলবা, যদি থাকে যে ওয়েট লস আছে, ওয়েট লস আছে সাথে জ্বর আছে, তাহলে টিউবারকুলাস প্লুরাল ইফিউশন হতে পারে। আর যদি ওয়েট লসের সাথে পেশেন্টের হিমোপটাইসিস অথবা ক্লাবিং অথবা কোনো লিফ নোড থাকে, তাহলে এটা কমনলি ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন হতে পারে। কথাটা একদম ক্লিন কাট মনে রাখতে হবে। 2 নাম্বার, প্রত্যেকটা ইফিউশন সিনারিওতে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, কিছু বেসলাইন টেস্ট। যখনই কোনো ইনভেস্টিগেশনের কথা বলবে তখন তোমরা একদম গুছায় বলবা, স্যার আই ওয়ান্ট টু ডু 2 ইনভেস্টিগেশন, সাম বেসলাইন টেস্ট, সাম কনফার্মেটরি টেস্ট। বেসলাইন টেস্টের মধ্যে গরুর রচনা, সিবিসি, ইএসআর, সিআরপি, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, ইউরিনারি, ইসিজি, কমনলি সবগুলো বলে ফেলবা। আর যদি স্পেসিফিক ইনভেস্টিগেশনে যাও, তাহলে এটা ইফিউশন আছে, তোমাকে এখানে একটা সিটি স্ক্যান করা লাগতে পারে আন্ডারলাইং কজটা ভালো বোঝার জন্য। 2 নাম্বার, যেহেতু ইফিউশন, কাজে এখানে পানি বের করা লাগতে পারে। পানি বের করার জন্য অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা কোয়াগুলেশন প্রোফাইলকে চেক করে দেখতে হবে। কোয়াগুলেশন প্রোফাইল যদি ভালো থাকে আমরা পানি ড্র করব। এই পানি ড্র করে এর মধ্যে বায়োকেমিস্ট্রি কিছু টেস্ট, সাইটোলজি টেস্ট, জিন এক্সপার্ট, অ্যাডেনোসিন ডিয়ামাইনেস, ম্যালিগন্যান্ট সেল, এগুলোর মাধ্যমে আন্ডারলাইং কজগুলোকে বের করার চেষ্টা করব। জিন এক্সপার্ট কেন করি? টিউবারকুলোসিসের জন্য। জিন এক্সপার্ট কি জিনিস? জিন এক্সপার্ট মানে দুইটা জিনিসের একসাথে যোগফল। কি কি জিনিস? 1 নাম্বার পিসিআর ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর 2 নাম্বার ওর মধ্যে রিফাম্পিসিন সেন্সিটিভিটি দেখা। ওকে, তাহলে পানির মধ্যে জিন এক্সপার্ট করে দেখতে হবে, পানির মধ্যে অ্যাডেনোসিন ডিয়ামাইনাস করতে হবে। অ্যাডেনোসিন ডিয়ামাইনাস যদি বেশি থাকে পানির মধ্যে, এটা টিউবারকুলোসিস হতে পারে। এই কথাটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস এখান থেকে তোমাকে কমনলি জিজ্ঞাসা করবে। যদি এটা প্যারা নিউমোনিক ইফিউশন হয় তাহলে কি করবা? আলটিমেটলি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। যদি টিউবারকুলাস প্লুরাল ইফিউশন হয় তাহলে অ্যান্টি টিবি ড্রাগ দিতে হবে। তবে অ্যান্টি টিবি ড্রাগ দেওয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন রুগীকে অবশ্যই জিজ্ঞাসা করবা, এর আগে যক্ষা হয়েছিল কিনা। বা স্যারকে বলবা, স্যার বিফোর স্টার্টিং বা অর কমেন্সিং অ্যান্টি টিবি ড্রাগ I want to ask the patient that whether any previous history of tuberculosis, যদি এর আগে একবার টিবি থাকে, টিবির ওষুধ পেয়ে থাকে, তাহলে ক্যাটাগরি 2 শুরু করব। যদি এর আগে কোনোদিন টিবি না হয়ে থাকে তাহলে ক্যাটাগরি 1 টিউবারকুলোসিস ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ওকে, আর যদি ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন হয় তাহলে যে ম্যালিগন্যান্সি হয়েছে সেই ম্যালিগন্যান্সি অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ইট কুড বি রেডিওথেরাপি, ইট কুড বি কেমোথেরাপি, অর ইট কুড বি আদার। ঠিক আছে? কোন কোন ম্যালিগন্যান্সি আর্লি, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমাতে অনেক সময় সার্জারি রোলও আছে। এগুলো অ্যাকর্ডিং টু সোজা কথা ম্যালিগন্যান্সির সাবটাইপ অনুযায়ী। ওকে, তাহলে এখানে এই কয়েকটা ইস্যু মনে রাখতে হবে রিগার্ডিং প্লুরাল ইফিউশন। এটা বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন দিবে না, বাদ। এবার একটু এই ছবিটাতে দেখো। এই ছবিটাতে পেশেন্টের এখানে একটা চেঞ্জটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানেও একটা হোমোজেনাস অপাসিটি আছে, হোমোজেনাস অপাসিটি আছে, কিন্তু পুরোপুরি ডেন্স দেখো, হোমোজেনাস। চেক করে এটা। হ্যাঁ, দেখছি। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝো,
সেটা হচ্ছে এখানে একটা হোমোজেনাস অপাসিটি আছে, কিন্তু এই হোমোজেনাস অপাসিটি, আচ্ছা কার্সার তো দেখা যাচ্ছে? ইন এ সিঙ্গেল লোবে ম্যাম, স্যার। কার্সার দেখতে পাচ্ছ না তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, তাহলে দেখো এইখানে একটাও একটা হোমোজেনাস অপাসিটি, কিন্তু এটা ডেন্স হোমোজেনাস অপাসিটি না। এক নাম্বার পয়েন্ট অফ ভিউ। দুই, কেন ডেন্স হোমোজেনাস না? এর মাঝখানে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ অ্যানাদার হোমোজেনাস অপাসিটি, বা দিস ইজ নট ডেন্স হোমোজেনাস অপাসিটি, কারণ মাঝখানে প্রত্যেকটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি বলবো হোমোজেনাস, এই ক্ষেত্রে হোমোজেনাস অপাসিটি ইনভলভিং রাইট মিড জোন, ফার্স্ট অফ অল। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এই হোমোজেনাস অপাসিটির মধ্যে মাঝখানে কালো কালো স্পেস আছে, দেয়ার ইজ সাম ব্ল্যাকেনিং। দেখো এখানে একটা, আমি যদি একটু দেখাই, এই জায়গাগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো, এখানে কালো কালো কিছু জায়গা আছে। এখানে তো অনেকগুলো কালো কালো জায়গা আছে। তাহলে যখনই কোনো জায়গায় কালো কালো কোনো কিছুর অবস্থিতি দেখতে পাবে, এটাকে আমরা বলি এয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি বলবা? দেয়ার ইজ ডেন্স হোমোজেনাস, সরি, দেয়ার ইজ হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম ইন বিটুইন, ঠিক আছে, ইনভলভিং রাইট মিড জোন। কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল আর ক্লিয়ার। ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড। ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস কথাটা একটা কনসলিডেশনের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ। কারণ কনসলিডেশন তখনই কনসলিডেশন যখন ট্রাকিয়াকে আমি সেন্ট্রাল বলার চেষ্টা করব। তাহলে এটা আমি একটু দেখাবো না, আমি এখানে দেখো দেয়ার ইজ হোমোজেনাস অপাসিটি। প্রথম কথা, দিস ইজ এ চেস্ট এক্স রে এপি ভিউ। দেখো কথাটা এখানে লেখা আছে এপি ভিউ। তাহলে এপি ভিউ যখন এক্স এর মধ্যে লেখা থাকবে, আমি সোজা কথা পিএ ভিউ আনতে পারবো না। তাহলে দিস ইজ এ চেস্ট এক্স রে এপি ভিউ। প্রথম কথা, এপি ভিউ শোয়িং হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম ইন বিটুইন ইনভলভিং রাইট মিড জোন। দ্য কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল আর ক্লিয়ার। Trachea is centrally placed. So, this is a chest X-ray PA view showing right-sided mid-zone consolidation. ওকে, তাহলে এটা রাইট সাইডেড মিড জোন কনসলিডেশন। যখনই আমি হোমোজেনাস অপাসিটি পাবো, মাঝখানে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, ইট ইজ নেভার এভার ইফিউশন। ওকে, আরেকটা কারণে ইফিউশন বলা যাবে না। ইফিউশন হচ্ছে পানি, পানি থাকে দাঁড়ানো অবস্থায় ডিপেন্ডেন্ট পোর্শনে। সো ডিপেন্ডেন্ট পোর্শন ক্লিয়ার মানেই এটা জীবনেও পানি না। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখবা। তাহলে দিস ইজ এ কনসলিডেশন, এটা একটু মনে রাখতে হবে। তাহলে কনসলিডেশনে হোমোজেনাস অপাসিটি হবে, এটা কখনোই ডেন্স হবে না, এবং এয়ার ব্রঙ্কোগ্রাম এখানে প্রেজেন্ট থাকবে। ট্রাকিয়া এবং মিডিয়াস্টেনাম এখানে অলওয়েজ সেন্ট্রাল থাকবে। এখন একটা কথা মনে রাখবা, কমন একটা প্রশ্ন করবে, এই কন্ডিশনে তুমি কি ফাইন্ডিংস পাবা? প্রথম ফাইন্ডিংস হচ্ছে, মনে রাখবা কনসলিডেশন আর অলওয়েজ ডিউ টু নিউমোনিয়া। নিউমোনিয়ার রেডিওলজিক্যাল টার্ম হচ্ছে কনসলিডেশন। তাহলে কনসলিডেশন যখনই হবে, আমি চেঞ্জেস গুলো পাবো অ্যাকর্ডিং টু ডে অফ কনসলিডেশন। যদি একদম আর্লি সময় রোগী প্রেজেন্ট করে, তাহলে কনজেশনের জন্য আমি ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। কিন্তু যদি এটা রিজলভিং স্টেটে চলে যায়, তখন ব্রঙ্কিয়াল ব্রিদিং এর চাইতে এক্সটেন্সিভ এক্সুডেটের জন্য আমরা কোর্স ক্রিপিটেশন পাবো। কথাটা আবার বলছি, যখন এটা কনসলিডেশন ইনিশিয়াল স্টেজে প্রেজেন্ট করে, তুমি তখন ওখানে ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবা তোমরা। এই ব্রঙ্কিয়াল ব্রিদিং এর জায়গার মধ্যে এটা যেহেতু সলিডিফাই হয়েছে, ব্রঙ্কিয়াল ব্রিদিং পাওয়া যাবে। এই জায়গায় ভোকাল ফিমিটাস বাড়বে, এই জায়গায় ভোকাল রেজোনেন্স বেড়ে যাবে। ওকে, আর যখন কনসলিডেশনটা পরবর্তী সময়ে চলে যাবে, একদম 8-10 দিনের মাথায় চলে যাবে, তখন রিজলভিং নিউমোনিয়া হবে, এক্সটেন্সিভ এক্সুডেট হবে, তখন তোমরা কোর্স ক্রিপিটেশন পাবে। তাহলে এই ইস্যুটা জানতে হবে। দুই নাম্বার, এটা যেহেতু একটা কনসলিডেশন, পেশেন্টের লাংসে ইনফেকশন আছে, এই ইনফেকশনের জন্য তোমাকে ইনভেস্টিগেশন যখনই বলবে, কিছু বেসলাইন ইনভেস্টিগেশন অর জেনারেল ইনভেস্টিগেশন আর কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন। জেনারেল এক্সামিনে ইনভেস্টিগেশন যা যা বলার সেগুলো বলে ফেলবে। এখন দুই একটা প্রশ্ন এই কন্ডিশনে করতে পারে, করলেও করতে পারে, যে সিবিসি তে একটা নিউমোনিয়াতে তুমি কি পাবা? একটা নিউমোনিয়াতে সিবিসি, যেহেতু এটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া মোস্ট লাইকলি, তাহলে এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যেতে পারে, এক নম্বর পয়েন্ট। আর দুই নাম্বার, প্রত্যেকটা ইনফ্লামেশনে, প্রত্যেকটা ইনফেকশনে ইয়েসার বাড়বে, ইয়েসার
ইনক্রিজ থাকবে। সো ইএসআরটা বাড়তে পারে, সিবিসি তে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যেতে পারে। এই প্রশ্নটা করা অনেক সময় করতে পারে। ওকে। আচ্ছা, 2 নাম্বার দেখো, এই কন্ডিশনে এটা প্রমাণ করার জন্য কি চেস্ট এক্সরে তো তুমি করেছোই, চেস্ট এক্সরে তুমি কনসলিডেশন পেলা, কিন্তু কনসলিডেশনটা কেন, এই জিনিসটা বোঝার জন্য ইউ নিড টু ডু স্পুটাম টেস্ট। স্পুটামকে টেস্ট করতে হবে, স্পুটামের মধ্যে কোন অর্গানিজমটা পাওয়া যাচ্ছে চেক করে দেখতে হবে। তাহলে স্পুটামে আমাকে গ্রামি স্টেইনিং করতে হবে, কালচার করতে হবে, অ্যাসিড ফাস ব্যাসিলাই চেক করে দেখতে হবে, আর জিন এক্সপার্ট করে দেখতে হবে। ওকে। মনে রাখবা যে অ্যাসিড ফাস ব্যাসিলাই আর জিন এক্সপার্ট দুটার মধ্যে পার্থক্য কি, অ্যাসিড ফাস ব্যাসিলাই মানে ওখানে টিবি জীবাণু বের করে ফেলা, আর জিন এক্সপার্ট মানে টিবি জীবাণু না, এটা টিউবারকুলার ডিএনএ গুলোকে বের করা। ওকে। মনে রাখবা, জিন এক্সপার্টে আবার বলছি, এখানে ডিএনএ এর পাশাপাশি আমরা এখানে রিফাম্পিসিন সেনসিটিভিটি দেখি, অ্যাসিড ফাস ব্যাসিলায়ে শুধু আমরা অর্গানিজমটা চেক করে দেখি। ওকে। এখন আরেকটা ইস্যু, একটা পেশেন্টের স্পুটামে অ্যাসিড ফাস ব্যাসিলাই পাওয়া মানেই ওখানে যক্ষ্মা পেশেন্টের অবশ্যই আছে, এবং যক্ষ্মার অর্গানিজমগুলো অনেক বেশি পরিমাণে আছে। কিন্তু জিন এক্সপার্ট পজিটিভ আসা মানেই যে তার যক্ষ্মার জীবাণু খুব বেশি তা না, অল্প জীবাণুতেও জিন এক্সপার্ট পজিটিভ আসতে পারে। আবার অতীতে টিবি ছিল, চিকিৎসা দিয়েছ, এই কারণে ব্যাসিলাইগুলো মারা গেছে, মৃত ব্যাসিলাই হলেও ডেড ব্যাসিলাইয়ের জন্য জিন এক্সপার্ট পজিটিভ আসতে পারে। এই পয়েন্টগুলো একটু পরীক্ষার জন্য মনে রাখবা, স্যাররা জিজ্ঞাসা করতে পারেন। ওকে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, এখানে যে আমাদের নিউমোনিয়া বা কনসলিডেশন, সবচাইতে কমনেস্ট অর্গানিজম হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনি। এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড যে লোবার নিউমোনিয়া আছে, এটা সবচাইতে কমনেস্ট কারণ হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনি। এখান থেকে আরেকটা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবা, কমিউনিটি অ্যাকোয়ার্ড যে মেনিনজাইটিস গুলো আছে, এগুলোরও সবচাইতে কমনেস্ট অর্গানিজম স্টেপটোকক্কাস নিউমোনি। ওকে। আর যখনই নিউমোনিয়া থাকবে, নিউমোনিয়ার কিছু কমপ্লিকেশন মনে রাখবা। নিউমোনিয়া থেকে সারা শরীরে সেপসিস হতে পারে, নিউমোনিয়া থেকে প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, নিউমোনিয়া থেকে এমপায়েমা ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া থেকে পেশেন্টের কিন্তু আবার সিস্টেমিক সেপসিস, যেটা সারা শরীরে সেপসিসও ডেভেলপ করতে পারে। নিউমোনিয়া সিভিয়ারিটি দেখার জন্য একটা টুল আছে, এই টুলটাকে আমরা বলি কার্ভ 65, এটাও পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ওকে। ফর লং কেস, লং কেসে যদি নিউমোনিয়া থাকে যেটা জিজ্ঞাসা করতে পারে, আর ভাইভাতে কনসলিডেশন থেকে কার্ভ 65-এ যেতে পারে। সো কার্ভ 65-এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কনফিউশন। কনফিউশনে মিনিমেন্টাল স্টেট দেখে আমরা কনফিউশনটা বোঝার চেষ্টা করি, এটা যদি 8-এর চাইতে কমে যায় তাহলে আমার জন্য এটা সিগনিফিক্যান্ট। 2 নাম্বার হচ্ছে ইউরিয়া দেখি, রেসপিরেটরি রেট দেখি, ব্লাড প্রেশার দেখি, আর 65 যে বছর এর উপরে দেখি। এই স্কোরটা একটু পরীক্ষার জন্য মুখস্থ রাখবা। ওকে। এটা মনে রাখতে হবে। এখানে কার্ভ 65 স্কোর যদি 0 বা 1 হয়, মানে ধরো কোন স্কোরে কোনোটাই পজিটিভ আসলো না, বা একটা পয়েন্ট শুধু পজিটিভ হলো, একে বাড়িতেই চিকিৎসা করা যাবে। স্কোর যদি 2 হয় বা 3 হয়, তাহলে তাকে হাসপাতালে চিকিৎসা করা যেতে পারে। যদি 4 বা 5 হয়, তাহলে হাসপাতালে তো চিকিৎসা করতেই হবে, পসিবলি ইন দ্য ইন্টেন্সিভ কেয়ার সাপোর্টে। এখন আরেকটা প্রশ্ন পরীক্ষায় কমলে জিজ্ঞাসা করতে পারে, নিউমোনিয়ার জন্য আমরা কোন চিকিৎসাটা দিই। নিউমোনিয়ার অর্গানিজমের মধ্যে 2 রকম অর্গানিজম থাকে, কিছু টিপিক্যাল অর্গানিজম যেমন স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো টিপিক্যাল অর্গানিজম, হিমোফাইলাস, এগুলো টিপিক্যাল অর্গানিজম। কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম আছে, যেমন হচ্ছে মাইকোপ্লাজমা। ওকে। সো একটা কথা মনে রাখবা, যখন নিউমোনিয়ার চিকিৎসা দিই আমরা ইন জেনারেল টিপিক্যাল অ্যাটিপিক্যাল বোথ অর্গানিজমকে কভার করে চিকিৎসা দেওয়া হয়। সো পেশেন্ট যেগুলো হসপিটালে অ্যাডমিটেড হয়, এগুলো ব্রড স্পেকট্রাম হিসেবে সেপ্ট্রাকজোন প্লাস কোঅ্যামোক্সিক্ল্যাব, 2টা রেজিমেন্টে যে কোনো একটা রেজিমেন্ট দেওয়া হয়, যাতে গ্রাম পজিটিভ কভারেজ ভালো হতে পারে। সেপ্ট্রাকজনে কিছু গ্রাম পজিটিভ কভারেজ আছে, ইনক্লুডিং ইনক্লুডিং হচ্ছে কোঅ্যামোক্সিক্ল্যাবেরও গ্রাম পজিটিভ কভারেজ হিসেবে ব্যবহার করা হয়। আর সাথে অ্যাটিপিক্যাল কভারেজ দেওয়ার জন্য কমনলি ক্লারিথোমাইসিন ব্যবহার করা হয়। তাহলে ক্লাসিক্যাল রেজিমেন্ট হচ্ছে সেপ্ট্রাকজোন প্লাস ক্লারিথোমাইসিন, অথবা কোঅ্যামোক্সিক্ল্যাব প্লাস ক্লারিথোমাইসিন। হসপিটালে আরেকটা নিউমোনিয়া কমনলি হতে পারে, এটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। অনেক মানুষ আনকনশাস থাকে, তাদের দেখা যায় সলোইং এ প্রবলেম থাকে, অনেক সময় তাদের ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়।
যখনই অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, এখানে অর্গানিজমগুলো কমনলি ওরাল ক্যাভিটির অর্গানিজম। সো ওরাল ক্যাভিটির অর্গানিজম যদি ফুসফুসে চলে যায়, এগুলো মেনলি অ্যানারোবিক। সো এই জন্য অ্যানারোবিক কভারেজের জন্য তখন কিন্তু মেট্রো অথবা ক্লিন্ডামাইসিন দেওয়া হয়। কমনলি মেট্রোনিরাজল ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এটা পরীক্ষায় থাকবে না, কাজে আমি দেখাচ্ছি না। এটা নিউমোথোরাক্সের একটা এক্স রে, মানে এইটা ক্লাসিক্যালি এগুলো এগুলো দেওয়া হবে না। আচ্ছা, এইটা পরীক্ষায় থাকতে পারে, এরকম একটা এক্স রে পরীক্ষায় থাকতে পারে। তোমরা এখানে দেখবা যে যখনই একটা এক্স রের মধ্যে অ্যাপারেন্টলি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, তখন এটা দেখবা যে এক্সটেন্সিভ প্যাচি অপাসিটি আছে কিনা। যদি লাংসের মধ্যে এক্সটেন্সিভ প্যাচি অপাসিটি থাকে ইনভলভিং অল ওভার দ্য লাং ফিল্ড, তখন একটা মনে রাখবে ইট কুড বি মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে। তাহলে এখানে আইডিয়ালি বর্ণনাটা কি হবে? দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং multiple miliary mottling involving bilateral both lung field involving upper, mid and lower zone. Okay, costophrenic and cardiophrenic angles are clear. Trachea is centrally placed. Bony thorax reveals no abnormality. এরকম একটা বর্ণনা দিতে হবে। তাহলে দিস ইজ এ কেস অফ মিলিয়ারি টিউবারকুলোসিস। মিলিয়ারি টিউবারকুলোসিস হেমাটোজেনাস ডিজেমিনেশন থেকে এই প্রবলেমটা ডেভেলপ করতে পারে। এই কন্ডিশনের ক্ষেত্রে তোমরা এক্স্যাক্টলি ওই স্পুটাম ফর গ্রামি স্টেইনিং করতে পারো, কিন্তু মেনলি এফবি জিন এক্সপার্ট করে আন্ডারলাইং কজটা বের করার চেষ্টা করবা। এখানেও পেশেন্টের জন্য টিবির ম্যানেজমেন্ট হিসেবে আগে যদি যক্ষ্মার ওষুধ খেয়ে থাকে ক্যাটাগরি 2, আগে যদি যক্ষ্মার ওষুধ না খেয়ে থাকে ক্যাটাগরি 1 চিকিৎসা দিতে হবে। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে আমাদের? অ্যানি কোয়েরি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, সাইমা বলো। স্যার, যে মিলিয়ারি মডেলিং এর লাস্টের পয়েন্টে যে বোন ডিস্ট্রাকশন, স্যার ওইটা কি আরেকবার বলা যাবে? ও, আমি এখানে 4টা পয়েন্ট বলেছি। এখানে দেয়ার ইজ এক্সটেন্সিভ, আমি একটু আবার ইয়েতে যাই, কাইন্ডলি দাঁড়াও। আচ্ছা, দেয়ার ইজ এ দিস ইজ এ চেস্ট এক্স রে পিএ ভিউ শোয়িং মাল্টিপুল মিলিয়ারি সিটস অথবা মিলিয়ারি মটলিং ইনভলভিং আপার, মিড অ্যান্ড লোয়ার জোন অফ বোথ লাং ফিল্ড। দ্য কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার। এগুলা তোমরা একটু বলবা, যদি নর্মাল থাকে বলবা। ওকে, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। বনি থোরাক্স রিভিলস নো অ্যাবনর্মালিটি, বনে কোনো কিছু নাই। ওকে, সো দিস ইজ এ my first provisional possibility is it is a chest x-ray PA view of মিলিয়ারি টিউবারকুলোসিস। এটা সবচেয়ে কমনেস্ট কারণ। আর কি কারণে হইতে পারে? যদি বাইল্যাটারাল লাংস এরকম প্যাচি অপাসিটি থাকে, এটা নিউমোকোনিওসিসে হতে পারে। অনেকগুলো পেশেন্ট যারা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা জায়গায় কাজ করে যেখানে কোনো এজেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, নিউমোকোনিওসিস হলে এই ঘটনাটা থাকতে পারে। ওকে, এটা অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন, যদি এক্সটেন্সিভ বাইল্যাটারাল ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে এই ঘটনাটা থাকতে পারে। ওকে, অনেক সময় কিছু ম্যালিগন্যান্সির কারণে এই ঘটনাটা হতে পারে। ম্যালিগন্যান্সি থেকে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসিস হয়, সেখানে ওটা হতে পারে। এগুলো আনকমন। তোমাদের লেভেলে একটা কথাই বলবা, সেটা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। আচ্ছা, এই এক্সরেটা ইয়েতে দেওয়া আছে পরীক্ষার, মানে ইয়ের মধ্যে প্রিভিয়াস ইয়ারগুলোতে এই এক্সরেটা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে এক্সরে গুলো একটু মডিফাই করার জন্য, আরো সুন্দর এক্সরে যদি আমি ম্যানেজ করতে পারি কালকে বা পরশুর দিনের মধ্যে। আসো, তোমাদের তো সময় আছে শনিবার পর্যন্ত। আমি যদি আরো সুন্দর এক্সরে দিতে পারি আমি সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই এক্সরে গুলো আপাতত 76-এ দেওয়া হয়েছিল। এগুলা ফারুক স্যারের রুমে রাখা আছে, আমি এগুলো ছবি দিয়ে তোমাকে দেখাচ্ছি। প্রতিটা এক্সরেতে কিছু না কিছু ঝামেলা আছে, এই জন্য এক্সরে গুলো আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছি। যদি বাই চান্স অ্যাভয়েড করতে না পারি তাহলেই এই এক্সরে গুলো থাকবে। আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, দিস ইজ এ চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং। আমি যদি রাইট সাইডে একটু তাকাই দেখি, যে এক্সরেটা আমি দেখাইছি এক্সাক্ট সিমিলার। ওকে, কি পাচ্ছি? This is a chest X-ray peer view showing, okay, there is a homogeneous opacity, with air bronchogram. Air bronchogram পাচ্ছি না, there is a homogeneous opacity with air bronchogram within it involving right mid zone. The costophrenic and cardiophrenic angles are clear on right side. যদিও একটা জিনিস খেয়াল করে দেখো, লেফট সাইডে কিন্তু কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা ওরকম ক্লিয়ার না। তবে এটাতে শুরুতে কমেন্ট করতে যেও না, এই জন্য আমি এক্সরে গুলো একটু মডিফাই করতে চাচ্ছি। দিস ইজ এ চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং
ডেন্স সরি ইন মানে হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম ইন ইট ইনভলভিং রাইট মিড জোন কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড সো দিস ইজ এ চেস্ট এক্স-রে PA ভিউ শোয়িং রাইট সাইডেড মিড জোন কনসলিডেশন। বাকি যে ফিচারগুলো যাহা ছিল তাহাই ভাবে ব্যাখ্যা করিতে হবে, যেভাবে আমি বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্সট্রা বলার চেষ্টা করব। এক্সট্রাটাও পরীক্ষায় দেওয়া আছে, এটা একটু চেক করে দেখো, এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? আমি যখন প্লুরাল ইফিউশন গুলো আমরা দেখেছি প্রত্যেকটাতে কার্ভিলিনিয়ার আপার মার্জিন আছে। এখানে একটু চেক করে দেখো, কার্ভিলিনিয়ার নাই, হরাইজন্টাল আপার মার্জিন আছে। যখনই কোনো কারণে হরাইজন্টাল আপার মার্জিন পাবে তার মানে বুঝবে এটা শুধু পানি নাই, পানি ছাড়াও অন্য কোনো ঝামেলা আছে। পানি ছাড়াও অন্য কোনো ঝামেলা বলতে আমি কি বুঝাচ্ছি, পেশেন্টের অবশ্যই পানির সাথে বাতাস আছে। যখনই পানির সাথে এখানে বাতাস থাকবে মানে হাইড্রো নিউমোথোরাক্স হবে, তখন দেয়ার ইজ এ হরাইজন্টাল আপার মার্জিন পাওয়া যাবে। এই কথাটা একদম নিজেদের মধ্যে মাথার মধ্যে ঢুকায় নাও। ঠিক আছে, তাহলে এটা আমি একটু ব্যাখ্যা দিই, রাইটের ফাইন্ডিংসটা পরে দেখি আমরা একটু। দিস ইজ এ চেস্ট এক্স-রে PA ভিউ শোয়িং ওকে ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ হরাইজন্টাল আপার মার্জিন ইনভলভিং লেফট লোয়ার জোন অবস্কিউরিং কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। ওকে, এবার একটু উপরে দেখি, আমি উপরে কি পাচ্ছি, দেয়ার ইজ কলাপস লাং মার্জিন উইথ পেরিফেরি হাইপার ট্রান্সলুসেন্সি ইনভলভিং লেফট আপার জোন অ্যান্ড মিড জোন, বা দেয়ার ইজ হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল ইনভলভিং লেফট আপার অ্যান্ড মিড জোন উইথ কলাপস লাং মার্জিন। So this is a chest X-ray PA view showing left-sided hydropneumothorax. তাহলে একটা জিনিস এটা মানে দেওয়া আছে ফারুক স্যারের রুমে, আমি আবার বলছি, দেখো এখানে হরাইজন্টাল মার্জিন আছে, এখানে কোনো রকম কার্ভিলিনিয়ার শ্যাডো নাই। যেহেতু কার্ভিলিনিয়ার শ্যাডো নাই তার মানে এটা আনলাইকলি টু বি অনলি প্লুরাল ইফিউশন। তাহলে আমি কি বলবো, দিস ইজ এ চেস্ট এক্স-রে PA ভিউ showing okay there is dense homogeneous opacity with horizontal upper margin involving left lower zone obscuring the cardiophrenic and costophrenic angle। আমি একটু বুঝে বুঝে বলবো যে যখনই আমি পানি ব্যাখ্যা করতে চাচ্ছি পানিটা ডেন্স হোমোজেনাস হবে, হয় কার্ভিলিনিয়ার হবে যদি শুধু ইফিউশন থাকে, আর সাথে যদি এনি অ্যামাউন্টের বাতাস থাকে এটা হরাইজন্টাল হবে। ওকে, এনি অ্যামাউন্টের বাতাস থাকলে হরাইজন্টাল হবে, অবস্কিউরিং দ্য লেফট কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। ওকে, ইন দ্য লেফট আপার অ্যান্ড মিড জোন দেয়ার ইজ হাইপার ট্রান্সলুসেন্সি ইন দ্য পেরিফেরালি উইথ কলাপস লাং মার্জিন। So considering this, it might be a chest X-ray PA view showing left-sided hydropneumothorax. কথা বোঝা গেল? তাহলে এটা হাইড্রোনিউমোথোরাক্স। এখানে রাইট সাইডেও কিছু প্যাচি অপাসিটি আছে, মানে ইনহোমোজেনাস অপাসিটি আছে। সো রাইট সাইডের এটা বাদ দাও, আমি আরো ভালো এক্সরে যদি অ্যারেঞ্জ করা যায় আমি এটা দেওয়ার চেষ্টা করব। এখন এখানে প্রশ্ন হচ্ছে একটাই, এই কন্ডিশনে আমরা কি চিকিৎসা দিব? সাধারণ প্লুরাল ইফিউশনের চাইতে এই জায়গার চিকিৎসা কিন্তু ভ্যারি করে। যখনই একটা প্লুরাল ইফিউশনের মধ্যে বাতাস চলে আসবে, হাইড্রোনিউমোথোরাক্স হবে, তাহলে সেই কন্ডিশনে এইখানে চিকিৎসা হচ্ছে চেস্ট ড্রেন টিউব দেওয়া। তাহলে চেস্ট ড্রেন টিউবের কয়েকটা ইন্ডিকেশন পরীক্ষার জন্য মনে রাখবা, একটা হাইড্রোনিউমোথোরাক্স, 2 নাম্বার এমপাইএমা থোরাসিস, একদম লাংসে পাস ভর্তি হয়ে গেছে, অথবা পায়োথোরাক্স, অথবা অথবা পেশেন্টের নিউমোথোরাক্স। তাহলে আবার বলছি, হাইড্রোনিউমোথোরাক্স অথবা নিউমোথোরাক্স অথবা পায়োথোরাক্স অথবা এমপাইমাথোরাসিস, এই কন্ডিশনগুলোতে আমরা কমনলি ওয়ার্ডে চেস্ট ড্রেন টিউব দিয়ে থাকি। এই কয়েকটা ইস্যু আমাদেরকে মনে রাখতে হবে ফর এক্সাম পারপাস। ওকে, তাহলে এইটা এখানে এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এই প্রশ্ন, এই ছবিটা একটু দেখো, এটাও রুমে দেওয়া আছে। দেয়ার ইজ, এটাও 76-এ মনে হয় ছিল। সো দেয়ার ইজ, এখানে দেখো চেস্ট এক্স-রে PA ভিউ শোয়িং মাল্টিপুল ইনহোমোজেনাস অপাসিটি। দেখো এখানে কিন্তু কোনোটাই হোমোজেনাস না, ইনহোমোজেনাস অপাসিটি ইনভলভিং রাইট অ্যান্ড লেফট লাং ফিল অ্যাসিমেট্রিক্যালি মোর অন দা লেফট সাইড। দেখো এখানে ইনহোমোজেনাস অপাসিটি আছে, প্যাচি অপাসিটিও আছে।
দেখো কিছু কিছু জায়গায় এগুলা প্যাচি অপাসিটি, কিছু কিছু জায়গায় একটু ইনহোমোজেনাস অপাসিটির মতো আছে। সো দেয়ার ইজ ইনহোমোজেনাস অপাসিটি এক্সটেন্সিভলি ইনভলভিং বোথ লাং ফিল মোর অন দ্য লেফট সাইড। দ্য কস্ট্রোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার। ওকে, ট্রাকিয়া যদি বলো একটু স্লাইটলি শিফটেড টু রাইট। ওকে, so this is a chest X-ray PA view showing multiple inhomogeneous patchy opacity due to 1 number possibility লিখতে হবে পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, পালমোনারি টিউবারকুলোসিস। বাকি আলোচনা যা প্রিভিয়াসলি করেছি সেই আলোচনাগুলোই করতে হবে, করা লাগবে। ঠিক আছে, এই এক্সরেটা একটু দেখো, এখানে কি আছে এক্স রে এর মধ্যে। আচ্ছা এটা বাদ, এটা আমি ভাবছি পরীক্ষা দিব না। আচ্ছা এতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? এক্স রে কি আমাদের বোঝা গেছে যেগুলো আমি আলোচনা করেছি? স্যার ব্রঙ্কিয়াক্টিসিস কি থাকতে পারে? বুঝি না, একটু জোরে বলতে হবে। স্যার ব্রঙ্কিয়াক্টিসিস। কিসের? ব্রঙ্কিয়াক্টিসিস। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আর ও unfortunately। বলছে ব্রঙ্কিয়েক্টেসিস থাকবে কিনা। না, ব্রঙ্কাইটিস থাকবে না, বুঝছো? ব্রঙ্কাইটিস থাকবে না অবশ্যই। আর যদি বাই চান্স এরকম কোনো কিছু আমরা দিতেই হয়, আমি তোমার এই বৃহস্পতিবার দিন জানাই দিই। কথা বোঝা গেল? এই কয়টাই আপাতত, এটাও আমি দিতে চাচ্ছি না। এইটা আর এইটাই, তিনটা স্যারের রুমে রাখা আছে। ঠিক আছে, এর মাঝখানে যদি আরো ভালো ইফিউশন পাই, আরো ভালো ইফিউশন অথবা আরো ভালো, এটা চাইতে ভালো হাইড্রোনিউমোথোরাক্স দেওয়ার চেষ্টা করব। কথা বোঝা গেল? এটাই। আচ্ছা এবার বলি একটু ইসিজি নিয়ে। ইসিজির মধ্যে পরীক্ষায় 4টা ইসিজি খুবই কমনলি দেওয়া হবে। একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যে কোনো রকমের এমআই, কমপ্লিট হার্ট ব্লক, আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওকে, এই 4টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ইসিজি যখন আমরা বর্ণনা করব আমাদেরকে, আমি এগুলা অত ডিসকাস করবো না, আমি জাস্ট এটা একটু ডিসকাস করি। এটা যদিও পরীক্ষার ইসিজি না, মানে পরীক্ষায় এই ইসিজিটা নাই, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এই ইসিজিটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমরা যখন ইসিজি দেখব মানে পরীক্ষার জন্য, মনে রাখবা যে নিচের রিদম স্ট্রিপ দেওয়া আছে কিনা। রিদম স্ট্রিপ বলতে আমরা বুঝাই যে যে V1 অথবা লিড 2। রিদম স্ট্রিপ দেওয়া থাকলে তোমার মনে রাখতে হবে 2টা ইসিজি মোস্ট লাইকলি। রিদম স্ট্রিপ দেখো এখানে কয়টা স্ট্রিপ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12-র নিচে 13 নাম্বার একটা স্ট্রিপ আছে। যদি এক্সামে 13 নাম্বার স্ট্রিপ দেওয়া থাকে, তার মানে 2টা সম্ভাবনা, একটা কমপ্লিট হার্ট ব্লক, আরেকটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কথা বোঝা গেল? যদি ঘন ঘন কিউআরএস কমপ্লেক্স থাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর যদি গ্যাপে গ্যাপে কিউআরএস কমপ্লেক্স থাকে, অনেক গ্যাপে গ্যাপে আছে, তাহলে এটা কমপ্লিট হার্ট ব্লক। তোমাদের মনে রাখার সুবিধার্থে, কারণ পরীক্ষা তো মুখস্থ ফাইন্ডিংসই মোস্ট অফ দ্য টাইম বলে। বুঝা গেল? আর যদি রিদম স্ট্রিপ না দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে এটা এমআই এর অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো আমি যখন রিদম স্ট্রিপ দেওয়া নাই, আমার প্রথমে নজর থাকবে আমি V1 থেকে একদম V6 এর দিকে। এখানে একটু চেক করে দেখো, V1 এ একদম ক্লাসিক্যালি এসটি এলিভেশন আছে, এখানেও V2 তেও এসটি এলিভেশন আছে, V3 তেও এসটি এলিভেশন আছে, V4 এ এসটি এলিভেশন আছে। সো যখনই V1 থেকে V4 এ এসটি এলিভেশন পাওয়া যাবে, তার মানে এটা অ্যাকিউট। এসটি এলিভেশন মানেই অ্যাকিউট, অ্যাকিউট অ্যান্টেরিয়র। এটা V1 এবং V2 হচ্ছে অ্যান্টেরিয়র। ওকে, V3 আর V4 হচ্ছে সেপ্টাল। তাহলে অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল, অ্যান্টেরোসেপ্টাল এসটি এলিভেশন, মায়োকার্ডিয়াল, এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। এই পুরা কথাটা পরীক্ষায় বলতে হবে। তাহলে আমি নর্মালি এই সিজিটা বলি আগে একটু। দিস ইজ এ 12 লিড ইসিজি, 12 লিড ইসিজি শোয়িং, শোয়িং। ঠিক আছে, প্রথমে যখন ইসিজি 12 লিডের পরে কিছু বর্ণনা দিবা যে পেশেন্টের এখানে আসলে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। অ্যাক্সিস ডেভিয়েশন মানে কি, এখানে যখনই আমি দেখবো যে V1 এর ডমিনেন্ট আরওয়েভ চলে আসছে, মানে লিড 1 এ ডমিনেন্ট আরওয়েভ খুঁজে পাচ্ছি, তাহলে এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। যখন লিড 3 তে ডমিনেন্ট আর খুঁজে পাবো, তাহলে এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে দিস ইজ এ 12 লিড ইসিজি, এটা পরীক্ষায় নাই, তারপর আমি একটু বলছি। দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি ধরো 100 বিটস পার মিনিট। দেয়ার ইজ এ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, দেয়ার ইজ এসটি এলিভেশন ইনভলভিং V1 V2 V3 V4, ওকে, উইথ এসটি ডিপ্রেশন ইন লিড 2 লিড 3 আর লিড AVF।
এই তিনটা লিডে তার এসটি ডিপ্রেশন আছে। তাহলে দিস ইজ অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট। ওকে, এইটা একটু মনে রাখতে হবে। এই ছবিটা একটু দেখো, এখানে লিড 2 তে আছে, লিড 3 তে আছে, আর এভিএফ এ আছে ক্লাসিক্যাল এসটি এলিভেশন। আর এসটি ডিপ্রেশন আছে দেখো, এভিএল এ আছে, V1 V2 এগুলোতে এসটি ডিপ্রেশন আছে। ওকে, তাহলে এখানে কি আমি মেনলি ইম্পর্টেন্ট কি, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং শোয়িং প্রথম কথা হচ্ছে কি দেয়ার ইজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, সাম কিছু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। এক নম্বর পয়েন্ট, হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 90 বিটস পার মিনিট, কারণ এখানে দুইটা বড় বড় কিউআরএস এর মধ্যে 3 ঘরের উপরে আছে, তাহলে 90 এর কাছাকাছি। 4 ঘর তো হয়নি, মানে 75 তার হবে না, 90 এর কাছাকাছি। ওকে, দেয়ার ইজ এসটি এলিভেশন, ওকে, ইন লিড 2, লিড 3, লিড এভিএফ, এই তিনটা লিডে একদম গ্রস এসটি এলিভেশন আছে। এর পাশাপাশি একটু চেক করে দেখো, এই যে এভিএল, V1, V2 এগুলাতে এসটি ডিপ্রেশন আছে। এখানে একটু এসটি এলিভেশন V5 V6 ও আছে, ওটা তোমরা যোগ করলে যোগ করো। তাহলে এটা অ্যাকিউট অ্যাকিউট ইনফেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট। ওকে, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমি একটু মেনলি আলোচনা একটু মানে এগুলা এগুলা আলোচনা না করে একটু পরীক্ষার গুলো ডিসকাস করি। এই ছবিটা একটু দেখো, এই যে এটা 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 মানে রুমে আছে। তাহলে এই ছবিটা একটু দেখার চেষ্টা করো। প্রথম পয়েন্ট হচ্ছে এটা পরীক্ষায় সম্ভবত থাকতে পারে। তাহলে এই ছবিটাতে একটু দেখার চেষ্টা করি আমরা। এখানে দেখো প্রথম পয়েন্ট কি, দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং শোয়িং প্রথমে একটু দেখায় দেখো, হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 100-র উপরে। কেন 100-র উপরে? কারণ এখানে একটা কিউআরএস, এখানে একটা কিউআরএস, দুই কিউআরএস এর মধ্যে 3টা ঘর নাই, একটার গোটা ঘর আছে, আরেকটা আছে, 3 ঘর পুরাপুরি আসে নাই। তাহলে তুমি কি বলবা, দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 110 বিটস পার মিনিট। পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার পয়েন্ট বলতে পারো, দেয়ার ইজ ডমিনেন্ট আর ওয়েভ ইন ভি মানে লিড 1, তাহলে সাম ডিগ্রি অফ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। কিন্তু এখানে দেখো দেয়ার ইজ এসটি এলিভেশন উইথ কনভেক্সিটি আপওয়ার্ড। দেখো কনভেক্সিটি আছে না, কনভেক্সিটি আছে না, একটা হচ্ছে দেখো এরকম ভাবে কনভেক্স হয়ে আসে, আরেকটা এসটি এলিভেশন এরকম হয়ে কনক্যাভিটি হয়ে আসে। মনে রাখবা, যে এসটি এলিভেশনটা কনভেক্সিটি হয়ে আসে এটা মায়োকার্ডিয়াল ইনফ্রাক্টের জন্য, যেই এসটি এলিভেশনটা কনক্যাভিটি আপওয়ার্ড হয়ে আসে, আপওয়ার্ড কনক্যাভিটি হয়ে থাকে, এটা কমনলি পেরিকার্ডাইটিসের জন্য। ওকে, তাহলে দেখো দেয়ার ইজ এসটি এলিভেশন উইথ কনভেক্সিটি আপওয়ার্ড ইন লিড V1, V2, V3, V4, ইভেন V5 এও আছে, V6 এও আছে। তাহলে এই V1 এবং V2-র জন্য অ্যান্টেরিয়র, V3 V4 এর জন্য অ্যান্ট্রোসেপ্টাল, আর V5 V6 এর মধ্যে কিছু ল্যাটারাল লিডও ইনভলভমেন্ট হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলি অ্যাকিউট অ্যান্টেরিয়র এক্সটেন্সিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন। কথাটা বোঝা গেল? তাহলে আমি আবার বলছি, কি চলে গেছে স্লাইড? জি স্যার, চলে জি গেছে। স্যার। জি স্যার। এখন ঠিক আছে? এখন এখন ঠিক আছে? জি স্যার, এসেছে। আচ্ছা, তাহলে আবার বলছি, এখানে ফাইন্ডিংস বলবা দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং। দেখো 12 লিডে কিন্তু 12 লিড ইসিজি শোয়িং হার্ট রেট ইজ অ্যাপ্রক্সিমেটলি 110 বিটস পার মিনিট। দেয়ার ইজ এসটি এলিভেশন ইন V1, V2, V3, V4, V5, V6। এর পাশাপাশি একটু দেখো কি ওয়েভ আছে, প্যাথোলজিক্যাল কি ওয়েভ আছে ইন লিড 3 ওয়েভ, আর হচ্ছে এভিএফ এ প্যাথোলজিক্যাল কি ওয়েভ আছে বা কি ওয়েভ আছে। তাহলে দিস ইজ এ 12 লিড ECG showing acute anterior extensive ST elevated myocardial infarction। কেন ST elevated? কারণ ST elevation আছে। ST elevation ছাড়া অন্য কোনো প্রবলেম যদি বা অন্য কোনো ইস্যু থাকতো তাহলে এটা নন ST elevated আমরা পরীক্ষায় বলার চেষ্টা করতাম। এখন এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় মাস্ট করবে। প্রথম প্রশ্ন কি করবে, যে এটা যে এমআই, এরপরে ফার্দার কি টেস্ট করে তুমি কনফার্ম হতে পারো। ফার্দার আমি 2টা টেস্ট করতে হবে এই পেশেন্টের ক্ষেত্রে। একটা টেস্ট কি, অবশ্যই ট্রপোনিন করতে হবে। প্রত্যেকটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে ট্রপোনিন বাড়বে, ঠিক আছে, সেটা এসটি এলিভেশনই হোক বা নন এসটি এলিভেশনই হোক, প্রত্যেকটা এমআইএ ইউ উইল গেট রেজ ট্রপোনিন।
ট্রপোনিন বাড়তেই হবে। ইকো করলে অ্যান্টেরিয়র সেপ্টাল ওয়ালগুলোতে কোনো রকম মুভমেন্ট পাওয়া যাবে না, হাইপোকাইনেসিয়া থাকবে। কথাটা বোঝা গেল? তাহলে এমআই এর ক্ষেত্রে আমি একটা ইকো করতে পারি আর ট্রপোনিন করতে পারি। ট্রপোনিন বাড়বে, ইকো করলে যে ওয়ালগুলোতে তার এমআই হইছে সেই ওয়ালগুলোতে মুভমেন্ট পাওয়া যাবে না। ওকে, তাহলে যখনই একটা এমআই হবে মনে রাখবে যে একটা এসটি এলিভেটেড এমআই মানে দুটা চমৎকার চিকিৎসা তোমার হাতে আছে। রুগী যদি 12 ঘন্টার মধ্যে আসে অ্যাকর্ডিং টু ডেভিডসন, তাহলে থ্রম্বোলাইসিস করা যেতে পারে। ওকে, এটা স্টেপটোকাইনেস দিয়ে করতে পারি বা টেনেকটেপলেস দিয়ে করা যেতে পারে। আর যদি 24 ঘন্টার মধ্যে আসে, আমি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করে অ্যানজিওপ্লাস্টি করতে পারি, যে কোন আর্টারিতে ব্লকেজ আছে এবং সেই আর্টারিগুলোতে কোনো পিসিআই করে অ্যানজিওপ্লাস্টি করে দেওয়া যায় কিনা, কোনো স্টেন্টিং করা যায় কিনা, বা সোজা বাংলা ভাষায় রিং পরানো যায় কিনা, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। কথাটা বোঝা গেল? তাহলে একটা কথা মনে রাখবা, এই পেশেন্টগুলোর প্রত্যেকটা রোগীকে 12 ঘন্টা পর্যন্ত থ্রম্বোলাইসিস আর 24 ঘন্টার মধ্যে পিসিআই করা যেতে পারে। পিসিআই করলে যদি আমি একটা আর্টারিতে ব্লকেজ পাই, তাহলে আমি কি করব? অ্যানজিওপ্লাস্টি করব, ওকে, বা স্টেন্টিং করে দিব। যদি আমি দেখি 3টা আর্টারিতেই ব্লকেজ আছে বা 2টা বড় বড় আর্টারিতে ব্লকেজ আছে, তাহলে আসলে স্টেন্টিং করে খুব একটা বেনিফিট হয় না। মোস্ট অফ দ্য টাইমে তার করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং লাগে। জাস্ট এইটুকু ইনফরমেশন মনে রাখবা, ঠিক আছে? এখন আমি আরেকটা ইস্যু এখানে বলি, এখানে কোন আর্টারি ইনভলভমেন্ট হয়েছে, এটা অ্যান্সার কি দিবা? দেখো, এখানে V1 এ ইনভলভমেন্ট আছে, V2 তে মেনলি আছে, 3 তে আছে, 4 এ আছে। তাহলে এখানে এটা নর্মালি কি অ্যান্টেরোসেপ্টাল। অ্যান্টেরোসেপ্টালে যে আর্টারি ইনভলভমেন্ট থাকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সরি, একটা মিনিট। তাহলে অ্যান্টেরোসেপ্টালে যে আর্টারি ইনভলভমেন্ট থাকে এটাকে আমরা বলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে? এলএডি ইনভলভমেন্ট এখানে থাকতে পারে। ওকে, যদি এই লিডগুলো থাকতো, এই লিডগুলো হতো, তাহলে এখানে V5 V6 বা এদিকে 1 AVL এই লিডগুলো যদি ইনভলভমেন্ট হতো 4টাই, তাহলে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর যদি 2-3 AVF ইনভলভমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি। তাহলে যদি এটা অ্যান্টেরোসেপ্টাল এমআই হয়, তোমাদের সাসপিশন থাকবে এখানে ইনভলভমেন্ট আছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখতে হবে ফর এক্সাম পারপাস। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু পরে চলে আসি। এবার এই ছবিটাতে একটু দেখি, এই ছবিটা একটু আমরা দেখি। এখানে কয়টা লিড আছে? ফার্স্ট অফ অল কয়টা লিড আছে দেখো, এখানে নিচে রিদম লিড আছে। সিম্পল হিসাব, নিচে রিদম লিড আছে। তাহলে যখনই রিদম লিড থাকবে তাহলে বুঝতে হবে দুটা পসিবিলিটি তোমাদের পরীক্ষায় টেস্ট করছে, মানে লেম্যান টার্মে বলার জন্য। একটা কমপ্লিট হার্ট ব্লক, আরেকটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কমপ্লিট হার্ট ব্লকে দেখতেই পাচ্ছ কিউআরএস গুলো অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে। তার মানে এটা কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি। ওকে, তাহলে কমপ্লিট হার্ট ব্লকের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। অ্যাট্রিয়ার মতো কাজ করে, ভেন্ট্রিকলের মতো কাজ করে। দুইটার মধ্যে কোনো রকম রিলেশনশিপ পাওয়া যায় না। ওকে, তাহলে এটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। তাহলে কমপ্লিট হার্ট ব্লকের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। প্রথম কথা, পিপি ইন্টারভাল। ধরো একটা পিপি ইন্টারভাল, এখানে কিন্তু আরেকটা পি লুকায় গেছে। পিপি ইন্টারভাল, এখানে পি লুকায় গেছে। প্রত্যেকটা পিপি ইন্টারভাল মোটামুটি ভাবে ফিক্সড। পিপি ইন্টারভাল ফিক্সড। কিউআরএস আর ইন্টারভাল, আর ইন্টারভাল এটাও ফিক্সড। তাহলে কমপ্লিট হার্ট ব্লকের ইসিজির মধ্যে পিপি ইন্টারভাল ফিক্সড, আর ইন্টারভাল ফিক্সড, কিন্তু পি এর পরে কোনো কিউআরএস নাই, কোনো সম্পর্ক নাই। যেমন দেখো, পি এর পরে আরেকটা পি আসছে, তারপর কিউআরএস আসছে। এখানে পি এর পরে কিউআরএস চলে আসছে, এখানে 2টা পি এর পরে কিউআরএস আসছে, 3টা পি এর পরে কিউআরএস আসছে। কোনো রকম রিলেশনশিপ নাই। তাহলে পিপি ইন্টারভাল ফিক্সড, আর ইন্টারভাল ফিক্সড। বাট পিপি ইন্টারভাল ফিক্সড হলেও, আর ইন্টারভাল ফিক্সড হলেও পি এর সাথে আর এর কোনো সম্পর্ক নাই। দিস ইজ কল কমপ্লিট হার্ট ব্লক। এখন কমপ্লিট হার্ট ব্লকে হার্ট রেট কেমনে ক্যালকুলেট করবে? ক্যালকুলেট করা খুবই ইজি। এই দুটা, এই আর ইন্টারভালের মধ্যে কয়টা বড় ঘর আছে সেখান থেকে আমি ক্যালকুলেশন করব। এটা একটা খুবই সোজা। যেমন ধর আমি কি ক্যালকুলেশন করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর কাছাকাছি। ঠিক আছে, মানে 30-এর কাছাকাছি। 300 দিয়ে যদি 10 দিয়ে ভাগ করি, হার্ট রেট হচ্ছে 30-এর কাছাকাছি। আরো সোজা একটা হিসাব আছে, রিদম স্ট্রিপে জয়টা কিউআরএস কমপ্লেক্স পাবা তাকে তুমি 6 দিয়ে গুণ করে দিবা। কয়টা পাচ্ছি? 1 2 3 4
5, তাহলে 5 6 30। কথা বোঝা গেল? এটা খুবই ইজি। এটা আরো ইজি, তুমি যদি এখানে 10 ঘর গুণার চাইতে নিচে কয়টা কিউআরএস আছে এটাকে 5 6 দিয়ে যদি গুণ করে দাও, এটা আরো অ্যাকুরেট। ওকে, তাহলে যখনই কোনো অ্যারিথমিয়া থাকবে বা অ্যাবনর্মালিটি থাকবে, আমি রিদম স্ট্রিপের দিকে তাকাবো। রিদম স্ট্রিপ যদি অ্যাভেলেবল থাকে, রিদম স্ট্রিপ মানে এখানে প্রায় 6 মিনিট মানে মানে সরি, এখানে প্রায় হচ্ছে যেখানে যে কয়টা কিউআরএস থাকবে এটাকে তুমি 6 দিয়ে গুণ করে ফেলবা, কারণ এটা 10 সেকেন্ডের স্ট্রিপ। তাহলে 60 সেকেন্ডের জন্য তোমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি সেটাই তোমার হার্ট রেট তোমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমি আবার বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ আর ইন রেগুলার ইন্টারভাল। এখানে পি ওয়েভেরও রেট আছে, ওটা আর্ট্রিয়াল রেট বলে। অ্যাট্রিয়াল রেট মনে না রাখলেও হবে। দেখো এখানে এটা খুব ইজি। এখানে একটা পি ওয়েভ, একটা পি ওয়েভ, মাঝখানে 3টা বড় ঘর। 3টা বড় ঘর মানে 100 থেকে কিছু কম হবে, 3টা বড় ঘর পার হয়ে গেছে। একটা গোটা বড় ঘর, 2টা গোটা বড় ঘর, 3টা গোটা বড় ঘর, সাথে আরো কিছু জায়গা আছে, তাহলে 90 এর কাছাকাছি। এটা দরকার নেই পরীক্ষায় লেখা, তুমি লিখবা পি ওয়েভ আর ইন রেগুলার ইন্টারভাল, বলবা হচ্ছে পিপি ইন্টারভাল আর কনস্ট্যান্ট, আর অর কিউআরএস ইন্টারভাল আর কনস্ট্যান্ট, দ্য হার্ট রেট ইজ অ্যারাউন্ড 30 বিটস পার মিনিট। ওকে, কারণ ভেন্টিকুলার রেটই হার্ট রেট। P wave is not related to the QRS complex. So this is a 12 lead ECG showing a complete heart block. Complete heart block. পরীক্ষায় সবচেয়ে কমন প্রশ্ন এখানে কমপ্লিট হার্ট ব্লকে কি হতে পারে, এই রুগীটা তোমার কাছে কেমনে আসবে। প্রথম কথা হচ্ছে এই রুগী তোমার কাছে সিনকোপি নিয়ে আসতে পারে, লস অফ কনসাসনেস নিয়ে আসতে পারে। যখনই রুগীটা তোমার কাছে কোনো এক্সারসাইজ বা এক্সারশনে রুগী আনকনসাসনেস হয়ে যাবে, যখনই আনকনসাস হবে রুগীর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যাবে, উই কল ইট ডেথ লাইক পেলোর। ডেথ লাইক পেলোর। এখন কয়েকটা প্রশ্ন পরীক্ষায় কমনলি করবে। কমপ্লিট হার্ট ব্লকের কারণ, কমপ্লিট হার্ট ব্লকের কারণের মধ্যে মনে রাখবা ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফেরিয়র ওয়ালে যদি এমআই হয় তাহলে কমপ্লিট হার্ট ব্লক হইতে পারে। ওকে, তাহলে ইনফেরিয়র ওয়ালে এমআই হলে ইউ মাস্ট গেট কমপ্লিট হার্ট ব্লক। 1 নম্বর পয়েন্ট অফ ভিউ। কেন ইনফেরিয়র ওয়ালে এমআই হলে কমপ্লিট হার্ট ব্লক হবে? কারণ রাইট কর্নারি আর্টারি ইনভলভমেন্ট হয়। কেন রাইট কর্নারি আর্টারি ইনভলভমেন্ট হলে কমপ্লিট হার্ট ব্লক হবে? কারণ রাইট কর্নারি আর্টারি এভি নোটকে ব্লাড সাপ্লাই দেয় প্রায় 90% কেসে। সো এভি নোট নষ্ট হয়ে যায়, ইউ উইল গেট কমপ্লিট হার্ট ব্লক। 1 নম্বর পয়েন্ট অফ ভিউ। 2 নম্বর, একটা ইনফেকশন আছে যেখানে কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। হার্টের ভালভে যদি ইনফেকশন হয় তাহলে কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। 2টা ওষুধ আছে যেখানে কমপ্লিট হার্ট ব্লক হইতে পারে, একটা বিটা ব্লকার আর একটা ডিগক্সি। এই কথাটা মনে রাখবা। যখনই একটা পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক থাকবে আমার চিকিৎসা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। যদি এটা এমআই এর জন্য হয় তাহলে এমআই এর চিকিৎসা দিতে হবে, এবং সাথে অবশ্যই পেসমেকার দিতে হবে। পেসমেকার টেম্পোরারিলিও হতে পারে, পার্মানেন্টও হতে পারে। তাহলে একটা কথা মনে রাখবা, কমপ্লিট হার্ট ব্লকের চিকিৎসা হচ্ছে পেসমেকার। পেসমেকার ক্যান বি টেম্পোরারি, পেসমেকার ক্যান বি পার্মানেন্ট। এটা অ্যাকর্ডিং টু এটিওলজি অনুযায়ী পেসমেকার কোনটা দেওয়া দরকার সেই সিদ্ধান্ত নিতে হবে। এই সিজিটাও দেওয়া আছে, এটা আমি আসলে স্ক্যান করছি, স্ক্যান করতে যে অত প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না। তো তারপরে একটা জিনিস খেয়াল করে দেখো, 12 লিডের বাইরে 13 লিড আছে, কিন্তু 13 লিড আমি কেন বলছি, লিড 12B কিন্তু সাথে রিদম স্ট্রিপ আছে। তুমি এখানে বলতে পারো দিস ইজ এ 12 লিড ইসিজি অ্যালং সাইড রিদম স্ট্রিপ। এখানে বলতে পারো দিস ইজ এ 12 লিড ইসিজি, সরি 1 মিনিট, এখানে বলতে পারো দিস ইজ এ 12 লিড ইসিজি অ্যালং সাইড রিদম স্ট্রিপ। ওকে, কিন্তু এখানে তুমি 12 লিড ইসিজির পরে রিদম স্ট্রিপ বলতে পারবা না। ওকে, তাহলে এখানে দেখো দিস ইজ এ 12 লিড ইসিজি অ্যালং সাইড রিদম স্ট্রিপ। এখানে কি পাচ্ছ, প্রচুর এখানে কিউআরএস কমপ্লেক্স আছে, কিন্তু তুমি দেখেই বুঝতে পারছো আর ইন্টারভাল গুলো এই কন্ডিশনে ফিক্স না। তাহলে 1 নম্বর পয়েন্ট অফ ভিউ, যখনই আর ইন্টারভাল ফিক্স না, তুমি রেট কিভাবে ক্যালকুলেট করবা? রেট ক্যালকুলেট করার জন্য এখানে কয়টা আর ওয়েভ আছে এটা তোমাকে যোগ হিসাব করতে হবে। কয়টা আর ওয়েভ বুঝতে পারছো? দেখো আমি একটু গুণি, যোগ করি। একটা, এটা 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এটা ধরো পুরোটা আসে না, 22টাই ধরলাম। তাহলে এখানে 22টা আর ওয়েভ আছে। ঠিক আছে, 22টা আর ওয়েভ আছে। আমি কি বলেছিলাম, রিদম স্ট্রিপে 10 সেকেন্ড স্ট্রিপে যে কয়টা আর ওয়েভ থাকবে তাকে আমি
6 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে 6 দিয়ে গুণ করলে কত? 22 ইন্টু 6, তাহলে 132। তাহলে এখানে দিস ইজ এ 12 লিড ইসিজি অ্যালং সাইড রিদম স্ট্রিপ, কথাটা বলবা, তাহলে একটা ভালো ইমপ্রেশন টিচারের কাছে ক্রিয়েট হবে। তাহলে দিস ইজ এ 12 লিড ইসিজি উইথ রিদম স্ট্রিপ showing heart rate is approximately 132 beats per minute. Okay, 2 number point of view. Okay, the cardiac axis are normal. দেখো এখানে লিড 2 তে ডমিনেন্ট আর ওয়েভ, 1 বা 3 তে নাই, তাহলে কার্ডিয়াক অ্যাক্সিস আর নর্মাল। ওকে, the RR interval is irregular with absence of P wave. দেখো এখানে এটা কিন্তু টি ওয়েভ, এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ, কোন রকম টি ওয়েভ, শুধু টি ওয়েভ আছে। আর এখানে একটু পি ওয়েভের মতো মনে হচ্ছে কিন্তু কোনো প্রমিনেন্ট পি ওয়েভ নাই। ওকে, তাহলে তুমি বলবা দেয়ার ইজ অ্যাবসেন্স অফ পি ওয়েভ উইথ ইরেগুলার আর ইন্টারভাল। তুমি ইচ্ছা করলে বলতে পারো এই যে এইটাকুর জন্য, যেমন ধরো এটা তো টি ওয়েভ, কিন্তু এটা তো একটু ছোটখাটো পি ওয়েভের মতো মনে হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, এটাকে বলে ফিব্রিলেটরি ওয়েভ। তাহলে আমি একটু গুছায় বলি, দিস ইজ এ 12 lead ইসিজি উইথ রিডম স্ট্রিপ শোয়িং cardiac axis are normal. Heart rate is approximately 132 beats per minute. There is absence of P wave with presence of fibrillatory wave. RR interval is irregular. So this is a 12 lead ECG with readome strip demonstrating features of atrial fibrillation. যখন পি ওয়েভ থাকে না আর সাথে ইরেগুলার আর ইন্টারভাল থাকে, এটা অবশ্যই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিয়ে ব্যাখ্যা করতে হবে। কয়েকটা প্রশ্ন পরীক্ষায় কমনলি এখানে তোমাদেরকে করবে। প্রথম প্রশ্ন কি করবে, এটার কারণ কি? ওয়ার্ডে সবচেয়ে কমনলি কোন কারণগুলো পেয়েছো? ওয়ার্ডে সবচেয়ে কমনেস্ট কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, মেইনলি মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করতে পারে। এর পাশাপাশি অন্যান্য যে কার্ডিয়াক ডিজিজগুলো আছে মাইটাল ভালভুলারের পাশাপাশি, ধরেন ইস্কিমিয়া বা ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি বা কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলোতেও হতে পারে। বাট পরীক্ষার জন্য 1 নম্বরে বলবে মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ। আর কি কোনো কারণ আছে? হ্যাঁ, আরো কারণ আছে। এটা অনেক সময় থাইরয়েড টক্সিকোসিসের জন্য হতে পারে। এইটা অনেক সময় দেখা যাচ্ছে কি যে পেশেন্টের হাইপার টেনশনের জন্য হতে পারে, ফুসফুসে কোনো ইনফেকশনের জন্য হতে পারে, অ্যালকোহলের জন্য হইতে পারে। মনে রাখবে, ফুসফুসে যে ইনফেকশন বা নিউমোনিয়াতে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় বা থাইরয়েড টক্সিকোসিস যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, এগুলো অল্প সময়ের জন্য হয়, আবার ভালো হয়ে যায়। যেটা অল্প সময়ের জন্য হয় আর ভালো হয়ে যায়, এটাকে আমরা বলি paroxysmal atrial fibrillation। এটা ইউজুয়ালি পারসিস্ট করে না, এটা 7 দিনের বেশি পারসিস্ট করে না, মোস্ট অফ দ্য টাইমে 24 to 48 আওয়ার্সের মধ্যেই ভালো হয়ে যায়। ওকে, যেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ভালো হয় না, তোমাকে ভালো করতে হবে, এটা পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। যেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তুমি চেষ্টা করেও ভালো করতে পারবে না, এটা পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে 3টা কথা মনে রাখবা, নিউমোনিয়া, পেশেন্টের অ্যালকোহলিজম, ধরো একটা ইমিডিয়েটলি একটা রোগী অ্যালকোহল খেয়ে চলে এসেছে, হ্যাঁ, বা একটা পেশেন্ট দেখা যায় থাইরোটক্সিকোসিস, এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা অল্প সময়ের জন্য হয়, এটা paroxysmal। ওকে, পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে তোমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হবে? রিদম কন্ট্রোলের মাধ্যমে। রিদম কন্ট্রোল ড্রাগ দিয়ে করা যেতে পারে অথবা ডিসি শক দিয়ে করা যেতে পারে, এটা হচ্ছে রিদম কন্ট্রোল। আর যেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রিদম কন্ট্রোল করা যাবে না, ওটা পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই কন্ডিশনে তোমাকে রেট কন্ট্রোল করতে হবে। রেট কন্ট্রোলের জন্য 2টা ওষুধ দেওয়া যায়, একটা বিটা ব্লকার আর একটা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, আমরা কমনলি বিটা ব্লকার ব্যবহার করি আর রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার করি। এর মধ্যে ভ্যারাপামিল আর ডিলটিয়াজেব। মনে রাখবা, অ্যামলোডিপিন, নিফিডিপিন এগুলো কিন্তু রেট লিমিটিং না। ওকে, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। আর যেহেতু পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ভয় একটাই, সেটা কি? এখানে প্রচুর পরিমাণে থ্রম্বাস তৈরি হতে পারে, কারণ অ্যাট্রিয়াম ঠিকমতো বিট করে না। সো চান্স অফ ডেভেলপিং থ্রম্বাস, যাতে থ্রম্বাস ডেভেলপমেন্ট না হয়, এই জন্য আমাকে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস দিতে হবে। এই জন্য একটা স্কোরিং করা হয়, স্কোরের নাম হচ্ছে চ্যাটস-ভাস স্কোর। ওকে, চ্যাটস-ভাস স্কোর। চ্যাটস-ভাস স্কোরে যদি ছেলেদের ক্ষেত্রে
1 পয়েন্ট হয় আর মেয়েদের ক্ষেত্রে 2 পয়েন্ট হয়, তাহলে তাদেরকে অ্যান্টি কোয়াগুলেশন দিয়ে দিতে হবে। কতটা বোঝা গেল? আমি আবার বলছি, এই ক্ষেত্রে যখন পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে তখন চ্যাটস ভাস স্কোর অনুযায়ী রুগীকে অ্যান্টিকোয়াগুলেশনের সিদ্ধান্ত নিতে হবে। যদি ফিমেল হয় তাহলে তোমার পয়েন্ট দরকার 2, মেল হলে 1 পয়েন্টই যথেষ্ট। কারণ কি? কারণ ফিমেল ইটসেলফ 1 পয়েন্ট, একটা মেয়ে হলেই সে চ্যাটস ভাস করে 1 পয়েন্টের জন্য স্কোর পেয়ে যাবে। ওকে, মেল হলে 1 পয়েন্টই যথেষ্ট। ফিমেল হলে ফিমেল যেহেতু একাই 1 পয়েন্ট, আরেকটা পয়েন্ট আমাকে নিতে হবে। আরেকটা পয়েন্টের মধ্যে কি, করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, পেশেন্টের হাইপার টেনশন আছে কিনা, এজ কেমন, ডায়াবেটিস আছে কিনা, স্ট্রোক আছে কিনা, ভাস্কুলার ইভেন্ট আছে কিনা, এই স্কোরটা একটু পরীক্ষায় মুখস্থ রাখতে হবে না, একটু দেখে যাবা। কথা বোঝা গেল? তাহলে চ্যাটস ভাস স্কোরে যদি স্কোরিংটা ছেলেদের ক্ষেত্রে 1 হয়, মেয়েদের ক্ষেত্রে 2 হয়, তাহলে অ্যান্টি কোয়াগুলেশন দিতে হবে। মনে রাখবা, অ্যান্টি কোয়াগুলেশন হিসেবে কমনলি আমরা কোনটা ব্যবহার করি? যদি ভালভুলার হার্ট ডিজিজ হয়, ধরো মাইটাল স্টেনোসিস আছে, তাহলে আমরা ওয়ারফ্যারিন ব্যবহার করি। যদি অন্য কোনো কারণে হয় তাহলে নোভেল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আসছে, রিভারোক্সামান, এপিক্সামান, এই ড্রাগগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে এই আমার মোটামুটি ইসিজি রিলেটেড ভাইবা। ঠিক আছে, মানে এরও বাইরের প্রশ্ন হতে পারে, কিন্তু এগুলো বেস্ট, মানে এগুলো ম্যান্ডেটরি। এখন এই নিয়ে কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তাহলে আমি অন্য টপিকগুলোতে যাব। এই পর্যন্ত কি আমরা স্যার বলো। স্যার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে না স্যার? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এখনো ফিক্স করি নাই, ভালো ইসিজি নাই, যেটা আছে পুরো একেবারে পচে গেছে। যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে আমি বৃহস্পতিবার দেখাই দিব তোমাদেরকে, মানে পরশুদিন মানে বিকালবেলায়। আর যদি ম্যানেজ করতে না পারি তাহলে থাকবে না, শেষ। ওকে, আর স্যার আরেকটা জিনিস, বলো। স্যার এটা কি ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে সেম ইসিজি থাকবে বা সেম সেম ইসিজি, এক্সট্রা থাকবে? সেম ইসিজি থাকবে। আচ্ছা স্যার, ইসিজি তো ফিক্সড, বোর্ড চেঞ্জ হবে কিন্তু ইসিজি তো ফিক্সড। আচ্ছা স্যার, বুঝতে বুঝছো না? পারছি। এটাই। আমি যদি অ্যাডিশন কোনো হয় বা সাবস্ট্রাকশন হয়, এটা বৃহস্পতিবার দিন জানাই দিব। আপাতত এই কয়টা আছে, যে কয়টা আমি দেখালাম। ওকে, স্যার কমপ্লিকেটেড গুলো এত কষ্ট করে খোঁজার দরকার নেই স্যার, না না, সহজ যেগুলো আছে এগুলোই রেখে দেন। আমি বলি কমপ্লিকেটেড মানে ঝামেলা কোনটা হয়েছে, যে তোমাকে যে আমি এক্সরে গুলো দেখালাম, দেখছো না আরো ফাইন্ডিংস আছে। জি স্যার। জি স্যার। এখন ধরো স্যাররা জিজ্ঞাসা করলো যে এখানে কি আছে, এটা তো তোমাদের লেভেলে একটা তো লিমিট আছে, আমার কথা বুঝতে পারছো না? এই জন্য আমি আমার তোমাদের গ্রস যে প্লুরাল ইফিউশনের যে ইসিজি এক্সরে গুলো থাকে, আমি কালকে আরেকবার সার্চ করে আরো ভালো যে ইফিউশনে যদি কোনো কিছু পাই ওটা আমি একটু চেঞ্জ করে দিব। মানে একদম যেগুলো আমি তোমাদের ক্লাসিক্যালি দেখালাম, এরকম কিছু পেলে আমি দিয়ে দিব। বুঝছো? বুঝা জি গেছে? স্যার। ওকে, তাহলে আমি একটু ভাইবাতে আসি। জি ভাইবা স্যার। আমি আজকে পুরো আমি করতে পারবো না, আমার হাতে 30 মিনিট সময়। কালকে মানে বৃহস্পতিবার দিন আমি বাকি মোটামুটি 1 ঘন্টা থেকে কমনলি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এগুলো আমি করব। এখন আমি একটা জিনিস তোমাদেরকে সাথে জাস্ট একটা কথা বলি। ভাইবা কমনলি যে প্রশ্নগুলো মেডিসিনে জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা করা হয়ে আছে, আমি সেগুলোই তোমাদেরকে পড়াবো। এর বাইরে আমি আমি জানি তোমরা অনেকে অনেক ব্রিলিয়ান্ট, ঠিক আছে, এবং অনেকের ভাইবা ডেফিনেটলি অনেক ভালো ভাইবা দিবা। কথা বুঝতে পারছো? কিন্তু এই জিনিসগুলো না জানলেই নয়, সেগুলো আমি বলবো। ওকে, তাহলে আজকে আমি মোটামুটি একাংশ ডিসকাস করব এবং আরেক দিনে আমি আরেক অংশ ডিসকাস করব। ভাইবা দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদের একজন টিচার এবং একজন, প্রথম কথা, টিচার প্লাস মেডিকেলের একজন সিনিয়র হিসেবে আমি যেটা তোমাদের পরামর্শ দিব, সবসময় প্রেজেন্টেশনটা সুন্দর করবা। ভাইবাই ইটস অল অ্যাবাউট তোমার কনফিডেন্স, তুমি কতটুকু কনফিডেন্টলি অ্যান্সারগুলো দিতে পারছো, এটাই তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। কম কথা বললেও কিন্তু তুমি যদি কনফিডেন্টলি বলো তাহলে ইউল গিভ এ গুড ভাইবা। অনেক সময় আমরা হয় কি অনেক কিছু বলি, অনেক কিছু বলতে যে ভুলভাল বলে আসি, এটা হলে ভাইবাটা খারাপ হয়ে যায়। সো কখনো এই কাজটা করো না যে অনেক কিছু বলতে যেও না, বলবা যতটুকু কনফিডেন্সের সাথে বলবা, চিন্তা ভাবনা করে বলবা। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি ভাইবার। আমি মোটামুটি টপিকগুলো যেগুলা ঠিক করছি, আমি ডেভিডসনের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কিছু কিছু প্রশ্ন ক্লিনিক্যাল সিনারিও যেগুলা মোটামুটি ওয়ার্ডে পাওয়া যায়, এগুলা স্যারদের খুব ফেভারিট। প্রথম একটা প্রশ্ন হচ্ছে, একটা রুগী তোমার কাছে আসছে, তুমি দেখতে পেলা যে সাডেনলি কলাপস করে গেছে, একদম কলাপস, রুগী প্রচন্ড শ্বাসকষ্ট, হুইজ আছে, বিপিও খুবই কম। তুমি একটা হিস্ট্রি নিয়ে পেলা যে রুগীর কোন একটা অ্যালার্জির ফেনোমেনন ছিল, বা রুগী চিংড়ি খেয়েছে, চিংড়িতে একটা অ্যালার্জি আছে,
তাহলে এটা কি জিনিস? এটা একটা অ্যানাফাইল্যাক্সিস সিনারিও। অ্যানাফাইল্যাক্সিস সিনারিও চাইতে পুরো অ্যান্সার হবে দিস মাইট বি এ কেস অফ অ্যানাফাইল্যাকটিক শক। ওকে, অ্যানাফাইল্যাকটিক শকের বৈশিষ্ট্য কি? রোগী সাডেনলি কলাপস করবে, সার্কুলেটরি ফেইলিওর থাকবে, ব্রঙ্কোস্পাজম হবে, এই জন্য হুইস থাকতে পারে। এই ব্রঙ্কোস্পাজম যদি উপরের দিকে থাকে, মানে গলায় ট্রাকিয়া পর্যন্ত চলে যায়, স্ট্রাইডর পর্যন্ত পাওয়া যেতে পারে। তাহলে হুইস, ব্রঙ্কোস্পাজম উইথ বিপি ফল করে যাচ্ছে, তাহলে এটা অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাক্টয়েড শক দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে এখানে বিপি ফল করছে কেন? ডিউ টু সিস্টেমিক ভ্যাসোডাইলেটেশন। ওকে, এই রুগীকে তুমি কিভাবে ম্যানেজ করবা? প্রথম ম্যানেজমেন্ট, তার যে কারণে হয়েছে সেই কারণটাকে সরাতে হবে। ধরো জাস্ট ফর সেইং কোনো ওয়াচের কারণে হয়েছে, কোনো একটা স্পেসিফিক চামড়ায় কোনো একটা ধরো জামার অ্যালার্জির জন্য হয়েছে। আন্ডারলাইং যে কজটা আছে, আন্ডারলাইং যে এজেন্ট আছে, এজেন্টটাকে সরাতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি? পেশেন্টকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে। যখনই তোমাকে প্রশ্নটা করবে, তুমি অলওয়েজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা। ধরো একটা রুগী তোমার কাছে অ্যানাফাইল্যাক্সিস নিয়ে আসছে, আমরা তো তাকে শুরুতেই অ্যাড্রেনালিন দিই না, আমরা তাকে আগে দেখি রুগীর কোনো অ্যাক্সেসরি ফিচার আছে কিনা, তার এয়ারওয়েটা কি ঠিক আছে, তার কি শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তার ব্রিদিং এ কোনো সমস্যা কি আছে, এগুলো আমরা একটু চেক করি যে এয়ারওয়ে ব্রিদিং ভালো আছে কিনা। তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটা করে দেওয়া, পসিবল হলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা। ওকে, তার সার্কুলেটরি যদি কলাপস থাকে, তার সার্কুলেটরি কলাপসের জন্য তার এখানে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা। এই কাজগুলো আমাকে করতে হবে। এবং অ্যাবসলিউট চিকিৎসা কোনটা হবে? এই রুগীকে তোমার 3টা ম্যানেজমেন্টের মধ্যে প্রথম ম্যানেজমেন্ট যেটা দাও, সেটা হচ্ছে আইএম অ্যাড্রেনালিন দিতে হবে। আইএম অ্যাড্রেনালিন 0.5 ml 1:1000 ডাইলেশন। পুরো কথা বলার দরকার নাই, আইএম অ্যাড্রেনালিন দিলেই হবে। আইএম অ্যাড্রেনালিনের পাশাপাশি আমরা 2টা কাজ কমনলি করি। একটা ওয়ার্ডে হাইড্রোকর্টিসন দিই, আর ক্লোরফেনিরামিন দিই, মানে কটসন আর এভিল দিই। ওয়ার্ডে যখন তোমরা ব্লকে দেখেছো কিনা জানি না, আমরা প্রত্যেকটা অ্যালার্জিক রুগীকে যেখানে অ্যাড্রেনালিন দরকারও নাই, কটসন আর এভিল দেওয়া হয়। সো হাইড্রোকর্টিসন হচ্ছে কটসন, এভিল হচ্ছে ক্লোরফেনিরামিন। এই 2টা এজেন্ট তাদেরকে দেওয়া লাগতে পারে। আর পাশাপাশি ম্যানেজমেন্ট বা সাপোর্টিভ ম্যানেজমেন্ট, ফ্লুইড দরকার হলে ফ্লুইড দিবা। ওকে, ব্রঙ্কোস্পাজমের জন্য তাকে ব্রঙ্কোডাইলেটর বা নেবুলাইজেশন দিবা। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। ওকে, এবার 2 নাম্বার একটু পয়েন্ট, এটা যদিও আমি রিমাটোলজিতে এই প্রশ্নগুলো বেশি আলোচনা করব, তারপরে একটু আলোচনা করি। একটা রোগীর ইএসআর এবং সিআরপি আমরা খুবই কমনলি পরীক্ষায় কিন্তু করি, তাই না? ইএসআর সিআরপি থেকে আমরা বুঝতে পারি যে একটা পেশেন্টের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন আছে কিনা। মনে রাখবা, মোস্ট অফ দ্য টাইমে যে মানুষের ইএসআর বাড়ে তার সিআরপিও বাড়ে, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো ইনফ্লামেশন হওয়া সত্ত্বেও, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, কিন্তু সিআরপি বাড়ে না। ওকে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস আর শোরগ্রেন। তোমাদের লেভেলে একটা ডায়াগনোসিস সারা শুনতে চাই, এটা হচ্ছে এসএলই। এসএলই কন্ডিশনে পেশেন্টের ইএসআরটা বাড়ে কিন্তু সিআরপি নর্মাল থাকে। তো একটা রোগী জয়েন্ট পেন আছে, জয়েন্ট পেনে তুমি দেখলা ইএসআরটা বেশি, সিআরপি নর্মাল। আমি আবার বলছি, একটা রুগী তোমার কাছে আসছে, জয়েন্ট পেন নিয়ে আসছে, জয়েন্ট পেনগুলো স্মল জয়েন্টস অফ হ্যান্ড, এ পেন আছে। এই পেনটা সকালবেলায় শক্ত হয়ে থাকে, ইনফ্লামেটরি টাইপ ইন নেচার। মানে কি, সকালবেলায় রেস্টে খুবই পেন হয়, একটু কাজকর্ম করলে রুগী আস্তে আস্তে আরাম বলে। পেশেন্টের ইএসআর বেশি, সিআরপি নর্মাল, তাহলে এটা সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস। মাল্টিপল স্মল জয়েন্টসে পেন আছে, ইএসআর সিআরপি বোথ তার বেশি, তাহলে এটা এসএলই না, রিমাটয়েড আর্থ্রাইটিস সহ অন্য কন্ডিশনগুলোকে মাথায় রাখতে হবে। ওকে, এই ইস্যুটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষার জন্য, একটা রুগীকে তুমি ধরো ক্যান্সারের কোন একটা রুগী আসছে, ক্যান্সারের রুগীর কি কি সমস্যা হতে পারে, প্রধান প্রবলেম কি কি হতে পারে? ক্যান্সারের মধ্যে মনে রাখবা 4টা সমস্যা কমনলি একটা ক্যান্সার রুগীর থাকতে পারে। একটা রুগীর কি প্রবলেম হতে পারে? যখন একটা ক্যান্সার ব্রঙ্কিয়াল ক্যান্সার হয়, ফুসফুসে একটা ক্যান্সার আছে, তাহলে ব্রঙ্কাসের পেছনে কি সুপিরিয়র ভেনা কাভা থাকে, সুপিরিয়র ভেনা কাভাতে চাপ দিতে পারে, সো ইট মে লিড টু সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন। তাহলে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন কমনলি কয়েকটা ক্যান্সার করতে পারে, একটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, 2 নাম্বার করতে পারে লিম্ফোমা, 3 নাম্বার করতে পারে জার্ম সেল টিউমার। মানে মিডিয়াস্টেনাল কোন টিউমার এটা সুপিরিয়র ভেনা কাভাতে অবস্ট্রাকশন করতে পারে। এর মধ্যে 1 নম্বরে ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, 2 নাম্বার হচ্ছে লিম্ফোমা।
ওকে, তাদের কি প্রবলেম থাকবে? মুখটা একদম কনজেস্টেড হয়ে থাকবে, চেহারাটা ফুলে ফুলে থাকবে, এবং তোমার মাথা ব্যথা থাকবে, এবং গলার মধ্যে যদি তুমি তাকাও এখানে ভিজিবল ভেনাস এনগর্জমেন্ট থাকবে। এটা ক্লাসিক্যালি সুপিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশনের বৈশিষ্ট্য। 2 নাম্বার, কিছু কিছু ক্যান্সার থাকে ক্যালসিয়ামকে বাড়িয়ে দেয়। পরীক্ষার জন্য মনে রাখবা, কয়েকটা ক্যান্সার আছে কমনলি ক্যালসিয়ামকে বাড়ায়। কিছু কিছু ক্যান্সার দেখো বনি মেটাস্ট্যাসিস করে, বনি মেটাস্ট্যাসিস করে ক্যান্সার ক্যালসিয়ামকে বাড়াতে পারে। যেমন ধরো মিডলাইন যে টিউমারগুলো, এটা পরীক্ষার খুব ফেভারিট একটা প্রশ্ন। ব্রেস্টে যদি কোনো মানুষের টিউমার থাকে, থাইরয়েডে যদি কোনো টিউমার থাকে, লাংসে যদি টিউমার থাকে, প্রোস্টেটে যদি টিউমার থাকে, আর কিডনিতে যদি টিউমার থাকে, এগুলো বনি মেটাস্ট্যাসিস হয়। ব্রেস্ট, লাং, থাইরয়েড, প্রোস্টেট, কিডনি। আমি যেভাবে মনে রাখতাম যে উপরে থাইরয়েড, নিচে প্রোস্টেট, ওকে, উপরে মানে থাইরয়েড, নিচে প্রোস্টেট, আর মাঝখানে 2টা লাংস, 2টা ব্রেস্ট আর 2টা কিডনি। এইভাবে এই 5টা টিউমার, এটা বনি মেটাস্ট্যাসিস হয়। আর কিছু তোমাদের তো পরীক্ষায় পেয়ে গেছো হাইপার ক্যালসিমিয়া, মানে কার্টিসি অফ যে তোমাদের ফাইনাল প্রফের কোশ্চেন করেছেন। সো তোমরা মাল্টিপল মায়োলোমা তো এটা মোটামুটি মোরলেস কি সবাই ঠিক করছো না? ওটা অ্যান্সার পারছো রিটেনে? জি স্যার, লিখে আসছিলাম তো। আচ্ছা, যা জি লিখে স্যার, আসছো মনে হয় সেটাতে পাস ভালো করতে মার্কস পারবো। পাবা, চিন্তা করার কোনো কারণ নেই। সো এই প্রশ্নটা আসলে তোমাদের লেভেলের জন্য বেশি ক্রুড, মানে এই প্রশ্ন দেওয়া উচিত না। এখন কথা হচ্ছে কিছু কিছু টিউমারে হাইপার ক্যালসিমিয়া হয়, যেমন মাল্টিপল মায়োলোমা। আরেকটা তোমরা বলবা যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়। ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে বোন মেটাস্টাসিসের জন্য ক্যালসিয়াম বাড়তে পারে, আর ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সিতে প্যারাথর্মোন রিলেটেড প্রোটিন তৈরি হয়। এই প্যারাথর্মোন রিলেটেড প্রোটিনের জন্য পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে। এই 2টা জিনিস তোমরা দয়া করে মনে রাখবা। তাহলে ম্যালিগনেন্সিতে একটা সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়, ম্যালিগনেন্সিতে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। ওকে, একটা রোগী ধরো ম্যালিগনেন্সি হয়েছে, ম্যালিগনেন্সির পরে তোমার কাছে কমনলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসছে, তুমি দেখতে পাচ্ছ সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, তাহলে মনে রাখবা এটা টিউমার লাইসিস সিনড্রোমের জন্য। ম্যালিগনেন্সির পরে যদি প্রচুর বাল্কি টিউমার যদি থাকে, মানে লিউকেমিয়া, লিমফোমা, বা দেখা যাচ্ছে জার্ম সেল টিউমার, প্রচুর বাল্কি টিউমার যেগুলো, এগুলো যখন থেরাপি দেওয়া হয়, থেরাপি দেওয়া হইলে টিউমার সেলগুলো ডেস্ট্রয়েড হয়, প্রচুর ইউরিক অ্যাসিড আসে, ইউরিক অ্যাসিড গুলো আলটিমেটলি নেফ্রোপ্যাথি করে, হাইপোক্যালসিমিয়া করে। মেকানিজম জানার দরকার নেই এখন, তাহলে এটা মনে রাখবা টিউমার লাইসিস সিনড্রোম। ওকে, এখানে হাইপার ইউরেসিমিয়া নিয়ে আসতে পারে। এবার একটু চলে আসি একটু কার্ডিওলজি নিয়ে। একটা রোগী তোমার কাছে আসছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করছে। এটার কি কি কারণ তোমরা মনে রাখবা? সেন্ট্রাল চেস্ট পেনের কারণ মনে রাখবা। সেন্ট্রাল চেস্ট পেনের কারণ হিসেবে সবার আগে তুমি একটু ভাগ করে বলার চেষ্টা করবা পরীক্ষায়। ওকে, পরীক্ষায় তাহলে ভাগ করে প্রথমে কার্ডিয়াক কারণ। কার্ডিয়াক কারণের মধ্যে সেন্ট্রাল চেস্ট পেনের 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হতে পারে অ্যাকিউট করোনারি সিনড্রোম, আনস্টেবল এনজাইনা হতে পারে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে। এগুলো সাডেন অনসেট সিভিয়ার চেস্ট পেন নিয়ে আসতে পারে কার্ডিয়াক কারণের মধ্যে। কার্ডিয়াক কারণের মধ্যে আনকমন কারণ হতে পারে একটা পেরিকার্ডাইটিস, আর একটা মায়োকার্ডাইটিস, আর রেয়ারলি অ্যাওর্টিক ডাইসেকশন। এগুলো আনকমন কারণ। তাহলে কার্ডিয়াক কারণের মধ্যে সেন্ট্রাল চেস্ট পেন সবচাইতে কমনলি হয় অ্যাকিউট করোনারি সিনড্রোম। পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, অ্যাওর্টিক ডাইসেকশন, এগুলো আনকমন কারণ, এগুলো কমন কারণ না। ওকে, একটা সেন্ট্রাল চেস্ট পেন এটা কার্ডিয়াকের বাইরেও হইতে পারে। কার্ডিয়াকের বাইরে কারণ হিসেবে এখানে এসোফেগাসের কারণ মনে রাখবা। এসোফেগাসে যদি স্পাজম হয়, এসোফেজাইটিস হয়, তাহলে কিন্তু এটা সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসতে পারে। একটা রুগী তোমার কাছে সেন্ট্রাল চেস্ট পেন আছে, সাথে বুক জ্বালা পোড়া করছে, হ্যাঁ, মানে বার্নিং সেন্সেশন আছে, এবং প্রচুর স্যালাইভা বের হচ্ছে, দিস ইজ গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ওকে, তাহলে সেন্ট্রাল চেস্ট পেন, প্রচন্ড বুক জ্বালা পোড়া করছে, দেয়ার ইজ বার্নিং সেন্সেশন ইন দ্য চেস্ট, সাথে প্রচুর স্যালাইভা বের হচ্ছে, তাহলে এটা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। একটা রুগী তোমার কাছে আসছে, সেন্ট্রাল চেস্ট পেন আছে, রুগী শকে চলে গেছে বা কলাপস করে গেছে, সেন্ট্রাল চেস্ট পেন উইথ কলাপস, তাহলে তোমরা 1 নম্বর কারণ মনে রাখবা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ কার্ডিওজেনিক শক। ওকে, এমআইএ কলাপস মানে কার্ডিওজেনিক শকে চলে গেছে।
2 নাম্বার হতে পারে একটা সেন্ট্রাল চেস্ট পেন সাথে শকের ফিচার, এটা হতে পারে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমে। আরেকটা হতে পারে অ্যাওর্টিক ডাইসেকশনে, যে অ্যাওর্টা একদম ডাইসেক্ট করে ফেলেছে, তাহলেও পেশেন্ট কিন্তু সার্কুলেটরি কলাপস নিয়ে আসতে পারে। তাহলে 3টা কারণ, একটা সেন্ট্রাল চেস্ট পেন উইথ কার্ডিওজেনিক মানে মানে একদম কলাপস, তাহলে এমআই উইথ কার্ডিওজেনিক শক, এটা বলা ম্যান্ডেটরি। 2 নম্বরে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এটা বলা উত্তম। অ্যাওর্টিক ডাইসেকশন, এটা বললে অনার্স। এই 3টা কারণ সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন খুবই কমনলি এখানে জিজ্ঞাসা করে, একটা রুগী তোমার কাছে এসেছে, শ্বাস প্রশ্বাস নিলে চেস্ট পেন বেড়ে যাচ্ছে। ওকে, একটা চেস্ট পেন আছে, রুগী লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিলে চেস্ট পেনটা বাড়ে, ইট ইজ কল প্লুরাইটিক চেস্ট পেন। তাহলে প্লুরাইটিক চেস্ট পেনের মধ্যে কমনেস্ট কারণ মনে রাখবা নিমোনিয়া। নিমোনিয়াতে পেশেন্টের প্লুরোসি হয়, প্লুরোসির কারণে কিন্তু যখন লম্বা শ্বাস নেয় ইন্সপিরেশন হয়, প্লুরার সাথে ইনফ্লামড হয়, ইনফ্লামড হলে চেস্ট পেনটা বেড়ে যায়। 1 নাম্বার পয়েন্ট অফ ভিউ। 2 নাম্বার, ধরো পেশেন্টের প্লুরাতে কোনো মানে লাংসে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে কোন জায়গায়, কোন জায়গায়, চেস্টলে সমস্যা, চেস্টলে কোনো ইস্যু আছে, চেস্টলে পেশেন্টের কস্টোকন্ড্রাইটিস আছে, চেস্টলে পেশেন্টের কোনো মায়ালজিয়া লাইক প্রবলেম আছে। সো কস্টোকন্ড্রাইটিস বা ইন্টারকস্টাল মায়ালজিয়া যদি থাকে, তখনও শ্বাস প্রশ্বাস নিলে রোগী টলারেট করতে পারে না, ইট ইজ কজিং প্লুরাইটিক চেস্ট পেন। নাম্বার 2। 3 নাম্বার কারণ হচ্ছে নিমোথোরাক্স, নিমোথোরাক্সেও পেশেন্টের প্লুরাইটিক চেস্ট পেন থাকতে পারে। ওকে, আর যদি একটা রোগী তোমার কাছে প্লুরাইটিক চেস্ট পেন নিয়ে আসে, সেই পেশেন্ট তোমার কাছে কমপ্লেন করছে যে সে ধরো ইংল্যান্ড থেকে বাংলাদেশ এসেছে, প্রায় বাংলাদেশ বিমানে 16 ঘন্টার একটা বা 14 ঘন্টার একটা ফ্লাইট অতিবাহিত করে, তাহলে চিন্তা করবা পালমোনারি এম্বোলিজম তো নয়। আরেকটা প্রশ্ন ফারুক স্যার জিজ্ঞাসা করে, ওসিপি খাই এমন একটা রোগী তোমার কাছে প্লুরাইটিক চেস্ট পেন নিয়ে আসছে, তখনও পালমোনারি এম্বোলিজম থেকে পালমোনারি ইনফ্রাক্টের কথাটা মনে রাখবা, কারণ ওসিপি একটা হাইপার কোয়াগুলেবিলিটি করতে পারে, সো ইট ক্যান লিড টু পালমোনারি এম্বোলিজম। ওকে, এবার আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটা রোগী তোমার কাছে চেস্ট পেন নিয়ে আসছে, চেস্ট পেন নিয়ে আসছে, তুমি দেখলা চেস্ট পেনের সাথে তার কাশি হচ্ছে। ওকে, রুগী চিত হয়ে শুতে পাচ্ছে না, চিত হয়ে শুতে পাচ্ছে না। ওকে, লাংসের মধ্যে তুমি অস্কালটেট করলে, অস্কালটেট করে তুমি কিছু ক্রিপিটেশন পাওয়া গেল, তাহলে এটার কমনেস্ট কারণ কি? কমনেস্ট কারণ হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরে পেশেন্টের কি হবে? রুগীর হার্ট কাজ করবে না। একটা মিনিট। তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হলে পেশেন্টে একটা মিনিট দাও জাস্ট। হ্যাঁ, আমার কথা শোনা গেল? যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? জি স্যার। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, অর্থোপনিয়া হতে পারে, কাশি থাকতে পারে, লাংসে ক্রিপিটেশন থাকতে পারে। ওকে, 2 নাম্বার কারণ এখানে অলওয়েজ মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে রেনাল ফেলিওর। রেনাল ফেলিওরে অর্থোপনিয়া হয় না, তাহলে কিন্তু রুগীর শ্বাসকষ্ট হতে পারে। ওকে, এই দুটো ইস্যু মনে রাখতে হবে। একটা রুগী তোমার কাছে এসেছে, প্রচন্ড কাশি এবং শ্বাসকষ্ট। ওকে, এক্সামিনেশন আমি পেলাম ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, সাথে হুইজ আছে। এইখানে 3টা কারণ মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাকিউট সিওপিডি, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। 2 নাম্বার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা অ্যাকিউট অ্যাজমা। ওকে, 3 নাম্বারে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরও ভেসিকুলার প্রলং এক্সপিরেশন আর হুইজ করতে পারে। আরেকটা প্রশ্ন কমনলি জিজ্ঞাসা করতে পারে, একটা রুগী শ্বাসকষ্ট নিয়ে আসছে, আমি দেখলাম ফুসফুসে কোনো রকম সমস্যা নাই, তাহলে কি হতে পারে?
এখানে প্রথম কারণ বলার চেষ্টা করতে হবে যে রুগীর এটা অ্যাকিউট অ্যাজমা হতে পারে। অ্যাকিউট অ্যাজমা যদি সিভিয়ার অ্যাজমা হয়, ওকে, তখন কিন্তু অনেক সময় সাইলেন্ট চেস্ট থাকে, ফুসফুসে কিচ্ছু পাওয়া যায় না, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে কি, পেশেন্টের যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি, বডির মধ্যে অ্যাসিডোসিসটা অনেক বেশি, তাহলে কি হবে, রেসপিরেটরি হাইপারভেন্টিলেশন হবে। হাইপারভেন্টিলেশন কেন হবে, পালমোনারি অ্যালকালোসিস ডেভেলপ করানোর জন্য, যাতে এই অ্যাসিডোসিসকে কমব্যাট করতে পারে। তাহলেও কিন্তু পেশেন্টের শ্বাসকষ্ট হবে, কিন্তু ফুসফুসে কিছু পাওয়া যাবে না, কারণ লাংসে আসলে কোনো সমস্যাই নাই। তাহলে একটা কি বললাম, অ্যাকিউট অ্যাজমা, সাইলেন্ট চেস্ট, মেটাবলিক অ্যাসিডোসিস। 3 নাম্বার, আমরা কমনলি ওয়ার্ডে পাই সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, আসলে তার কোনো সমস্যাই না, এটা একটা সাইকোজেনিক বা কোনো একটা কোনো একটা ফাংশনাল কারণে তার শ্বাসকষ্ট। সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে রোগীর শ্বাসকষ্ট হবে, কিন্তু ফুসফুসে কিছু পাওয়া যাবে না। আরেকটা যদি পালমোনারি এম্বোলিজম হয়, পালমোনারি এম্বোলিজমে অনেক সময় পেশেন্টের শ্বাসকষ্ট থাকে, কিন্তু ফুসফুসে কিছু পাওয়া যায় না। ওকে, একটা রোগী আমাদের কাছে এসেছে, পায়ে প্রচন্ড, মানে 2 পায়ে ফুলে গেছে, ঠিক আছে, 2 পা ফুলে গেছে। তাহলে কি কি কারণ হতে পারে মনে রাখবে, যদি একটা পেশেন্ট আমাদের কাছে শুধু পা ফুলার সমস্যা নিয়ে আসে, তাহলে এখানে হার্টের এটিওলজি গুলোকে আগে বলতে হবে। মানে এটা হতে পারে হার্ট ফেইলিওর ডিউ টু ইসকিমিক হার্ট ডিজিজ অথবা ভালভুলার হার্ট ডিজিজ, এগুলোকে মাথায় রাখতে হবে। একটা মানুষ আমার কাছে এসেছে, পা ফুলা না, পেটটা ফুলে গেছে, মেনলি পাটা তেমন একটা ফুলে নাই, তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা সিএলডি জনিত কারণে হতে পারে। সিএলডি তে শুধুমাত্র পেটটা ফুলতে পারে, কথা বোঝা গেল? আর কি কি কারণে শুধুমাত্র পেটটা ফুলে যেতে পারে, এর মধ্যে 2 নাম্বার কারণ হতে পারে পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল টিবি আছে, যেটা পেরিটোনিয়ামকেও ইনভলভমেন্ট করে ফেলেছে, তাহলে পেশেন্টের পেট ফুলতে পারে। লিম্ফোমা যদি হয়, তাহলেও পেট ফুলতে পারে। আর যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি, যেটা পেরিটোনিয়ামে ছড়িয়ে গেছে, তাহলেও শুধুমাত্র পেটটা ফুলে যেতে পারে। তাহলে এইভাবে আমরা সর্ট আউট করতে হবে। একটা রুগী ফুলে গেছে কিন্তু চোখ মুখটাই ফুলে গেছে, তাহলে সেই কন্ডিশনে রেনাল এটিওলজিগুলোকে আগে চিন্তা করতে হবে, যে পেশেন্ট কুড হ্যাভিং নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট কিডনি ইনজুরি, এই কন্ডিশনগুলো তখন বিবেচনা করতে হবে। ওকে, তাহলে এটা একটু মনে রাখবে। আচ্ছা, এখন একটা রুগী আমার কাছে ধরো নিউমোনিয়া নিয়ে আসছে, নিউমোনিয়া নিয়ে এসেছে, রুগী হাই গ্রেড ফিভার, এখন আমি দেখতে পাচ্ছি রুগীর প্রেসার ফল করে যাচ্ছে। তাহলে এটা কি জন্য প্রেসার ফল করে যাচ্ছে, বা আমি দেখতে পাচ্ছি নিউমোনিয়া রোগী এখন সেরাম ক্রিয়েটিনিন বাড়ছে, বা একটা নিউমোনিয়া রোগী এখন জন্ডিস ডেভেলপ করে যাচ্ছে। যখনই একটা ফোকাস অফ ইনফেকশন থেকে 2-3টা অর্গান এফেক্ট হয়ে যাবে, প্রেসার ফল করে যাবে, মনে রাখবে এটা সেপসিসের জন্য হতে পারে। ওকে, প্রত্যেকটা সেপসিস কন্ডিশনে, সেপসিস স্যারদের খুব ফেভারিট প্রশ্ন, তোমাদের খুবই সুপারফিশিয়াল 2-1টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। যখনই একটা ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যাবে, অথবা ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যাওয়ার দরুন কয়েকটা অর্গান অ্যাফেক্টেড হয়েছে বলে মনে হবে, তখন সেপসিস হিসেবে চিন্তা করবে। সেপসিসে 3টা জিনিস রুগীকে দিবে, 3টা জিনিস রুগীর কাছ থেকে নিবে। ওকে, 3টা জিনিস কি কি দিবে, একটা হচ্ছে অক্সিজেন, 2 নাম্বার অ্যান্টিবায়োটিক, 3 নাম্বারে হচ্ছে আইভি ক্রিস্টালয়েড ফ্লুইড। আবার বলছি, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, আইভি ক্রিস্টালয়েড ফ্লুইড। আর কি 3টা জিনিস নিবে, প্রথমে হচ্ছে তার একটা ব্লাড কালচার নিবে, সাথে সাথে যে কোনো জায়গা থেকে যতগুলো কালচার নেওয়া সম্ভব সবগুলো কালচার নিবে, ল্যাকটেট করতে হবে, ইউরিন আউটপুট মনিটরিং করতে হবে। তাহলে ল্যাকটেট, সিবিসি, ব্লাড কালচার, ইউরিন আউটপুট, এগুলো আমরা নিব, রোগীর কাছ থেকে অ্যানালাইসিস করব, আর রোগীকে দিব হচ্ছে অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড। কি আইভি ফ্লুইড দিব, ক্রিস্টালয়েড ফ্লুইড দেওয়ার চেষ্টা করব। এই পয়েন্টটা মনে রাখতে হবে। সেপসিসে যখন আমি অ্যান্টিবায়োটিক দিই, প্রথমে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, পরে অ্যাকর্ডিং টু কালচার রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করার চেষ্টা করি। ঠিক আছে, এখন আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, একটা রুগী আমার কাছে এসেছে, প্রচুর পরিমাণে ডায়রিয়া এবং ঘামে যাচ্ছে, আমি দেখলাম রুগীর চোখটা একদম ছোট হয়ে গেছে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর জন্য হতে পারে। এটা আমরা মোটামুটি সবাই জানি, যে পেশেন্টের প্রচুর পরিমাণে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভেশনের ফিচার। তুমি যেখান থেকে ওপিসির মধ্যে ঢুকবা, পিউপিলের কথাটা যদি উল্লেখ থাকে, পিউপিলের কথা ম্যান্ডেটরিলি এখানে উল্লেখ থাকবে, তাহলে রুগীটার পিউপিল কনস্ট্রিক্টেড, সারা শরীর ঘেমে যাচ্ছে, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা, প্রচুর পেশাব, প্রচুর ঘেমে যাচ্ছে, এবং আইবলটা পিন পয়েন্ট,
তাহলে এটা অর্গানোফসফরাস পয়জনিং হতে পারে। অর্গানোফসফরাস পয়জনিং এর কিছু মাস্কারিনিক লাইক ইফেক্ট আছে, কিছু নিকোটিনিক ইফেক্ট আছে। নিকোটিনিক ইফেক্টের জন্য ফ্যাসিকুলেশন, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন এগুলোও কিন্তু থাকতে পারে। ওকে, প্রত্যেকটা ওপিসি পয়জনিং যখনই তুমি শিওর হয়ে যাবে, তোমাকে সাথে সাথে পেশেন্টকে অ্যাট্রোপিন দিতে হবে। অ্যাট্রোপিন আপ টু সাইন্স অফ অ্যাট্রোপিনাইজেশন পর্যন্ত অ্যাট্রোপিন কন্টিনিউ করতে হবে। ওকে, 1.6 থেকে 3, মানে ইউজুয়ালি আমরা অ্যাম্পুল হিসাব করে দিই, 0.6 করে অ্যাম্পুলের মধ্যে থাকে। ইউজুয়ালি আমরা পেশেন্টকে অ্যাট্রোপিন কন্টিনিউ করব আপ টু দ্য সাইন্স অফ অ্যাট্রোপিনাইজেশন। আর কি দিতে পারি? প্র্যালিডক্সিন দিতে পারি একটা অর্গানোফসফরাস পয়জনিং এর ক্ষেত্রে। বর্তমানে বাংলাদেশে রিসেন্টলি একটা বড় ট্রায়াল হয়ে গেছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর ম্যাগনেসিয়াম সালফেটের ওপিসি পয়জনিং রিলেটেড। এটা একটু মনে রাখবা। এখন আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। একটা রোগী ওপিসি পয়জনিং এ তোমার কাছে আসলো, এসে তুমি চিকিৎসা দিলা, কিছু চিকিৎসা দিলা বা দিলা না, রুগী এখন তোমার কাছে আসছে প্রচন্ড দুর্বলতা, চোখের পাতা পড়ে গেছে, ঠিক আছে, রুগী কাহিল, চোখের পাতা পড়ে যাচ্ছে, রুগী ঘাড় শক্ত করে রাখতে পারছে না, তাহলে এটা মনে রাখবে এটা ইন্টারমিডিয়েট সিনড্রোমের জন্য। অনেকগুলো ওপিসি পয়জনিং আছে যেখানে ইন্টারমিডিয়েট সিনড্রোম হতে পারে। ইন্টারমিডিয়েট সিনড্রোম অফ ওপিসি পয়জনিং এটা ম্যানেজ হবে ইন্টেনসিভ কেয়ার সাপোর্টে। ওকে, তাহলে একটা রুগী ঘাড় পড়ে যাচ্ছে, চোখের পাতা পড়ে যাচ্ছে, ঘাড় সোজা রাখতে পারছে না, এটা ওপিসির পাশাপাশি আরেকটা পয়জনিং এ হতে পারে। এটা নিউরোটক্সিক স্নেক বাইট পয়জনিং। ওকে, নিউরোটক্সিক স্নেক বাইট পয়জনিং কোন স্নেক করতে পারে? কমনলি কোবরা আর ক্রেইট। কোবরা এবং ক্রেইট এটা হচ্ছে নিউরোটক্সিক স্নেক বাইট। ওকে, রাসেল ভাইপার অন দ্য আদার হ্যান্ড এটা নর্মালি হিমোটক্সিক স্নেক বাইট। ওকে, তাহলে একটা রুগী তোমার কাছে আসছে, তোমাদের কাছে আসছে, রুগী প্রচন্ড দুর্বলতা, চোখের পাতা পড়ে যাচ্ছে, চোখে দুইটা দেখছে, ঘাড় নিচের দিকে পড়ে যাচ্ছে, উই কল ইট ব্রোকেন নেক সাইন। আমাদেরকে এই কন্ডিশনে নিউরোটক্সিক স্নেক বাইটের কথাটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? পেশেন্টকে অ্যান্টিভেনম দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্টিভেনম দেওয়ার পরে রিয়াকশন হতে পারে। রিয়াকশন হলে চিকিৎসা কি? ওই যে অ্যাড্রেনালিনের কথা বলেছিলাম, অ্যাড্রেনালিনের কথাটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর যদি এটা রাসেল ভাইপার হয় বা হিমোটক্সিক হয়, যেগুলো অন্য সিস্টেমগুলো এফেক্ট করতে পারে, এগুলোর প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্রতি 6 ঘন্টা পর পর হোল ব্লাড ক্লটিং টেস্ট করে দেখতে হবে। হোল ব্লাড ক্লটিং টেস্ট কতক্ষণ করব? 20 মিনিটস। 20 মিনিটসের মধ্যে যদি ব্লাড ক্লট হয়ে যায়, ভেরি গুড নিউজ। 20 মিনিটসের মধ্যে যদি ব্লাড ক্লট না হয়, তার মানে এই পেশেন্টের এই হোল ব্লাড ক্লটিং টেস্ট ইজ পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে হিমোটক্সিক স্নেক বাইট থাকতে পারে। কথা বোঝা গেল? এটা একটু জানতে হবে। এবার একটু ডায়রিয়া নিয়ে কয়েকটা কথা বলি। একটা রুগী প্রচুর ওয়াটারি ডায়রিয়া নিয়ে এসেছে, প্রচুর ওয়াটারি ডায়রিয়া নিয়ে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াটারি ডায়রিয়ার পরে একদম কিডনি কাজ করছে না, কিডনি ফাংশন ডিটোরিয়েট করে গেছে, সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেছে, মনে রাখবে এটা কলেরার জন্য হতে পারে। কলেরার অর্গানিজম কি? ভিব্রিও কলেরি। এটা কমনলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে, কমনলি অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, ওয়াটারি ডায়রিয়া একটু ইয়াং এজে বাচ্চাদের জন্য সবচাইতে কমনেস্ট কজ কি? রোটা ভাইরাস ডায়রিয়া। ওকে, রোটা ভাইরাস ডায়রিয়া মনে রাখতে হবে। কোনো কিছু খেলাম, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ডায়রিয়া ভমিটিং শুরু হয়ে গেল, মনে রাখতে হবে এটা টক্সিনের জন্য হতে পারে। এটা অর্গানিজমের জন্য হয় না, টক্সিনের জন্য হতে পারে। এটা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। যদি ডায়রিয়াটা প্রচুর দুর্গন্ধযুক্ত হয়, অর্গানিজমের মধ্যে কমনলি করতে পারে জিয়ারডিয়া ইনফেকশন। জিয়ারডিয়া ইনফেকশন এই ডায়রিয়া নিয়ে আসতে পারে। কোন একটা রোগীকে নিউমোনিয়া আছে, আমি অ্যান্টিবায়োটিক দিলাম, এরপর লুজ স্টুল শুরু হয়ে গেল, এটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার ক্ষেত্রে সবচাইতে কমনেস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে মানে এই সেফালোস্পোরিন সেকেন্ড থার্ড জেনারেশন, অথবা সিপ্রো, অথবা ক্লিন্ডামাইসিন। ওকে, যখনই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হবে, আমাদের আগে ব্যবহার করতাম মেট্রোনিডাজল, বর্তমান গাইডলাইন রিকমেন্ড করে ওরাল ভ্যানকোমাইসিন। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার কমনেস্ট হচ্ছে বর্তমানে ওরাল ভ্যানকোমাইসিন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করি। একটা রুগী আমার কাছে আসছে, একটা ইয়াং এজের রুগী আসছে, এসে কমপ্লেন করছে প্রচুর জ্বর,
জ্বরের সাথে তার চোখ লাল হয়ে গেছে, ওকে, চোখটা লাল হয়ে গেছে, সাথে রুগী বলছে যে প্রচন্ড গলায় কাশি, ওকে, এরপরে জ্বর ভালো হয়ে গেল 2-3 দিনের মাথায়, এরপর সারা শরীরে র্যাশ অ্যাপিয়ার করলো, র্যাশ অ্যাপিয়ার করলো কোথায়? হাতে এবং পায়ে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এটা মিজিলসের জন্য হতে পারে। মিজিলসের র্যাশটা জ্বরের পরে হয়। যদি র্যাশটা জ্বরের সাথে হতো তাহলে এটা হতো হচ্ছে চিকেন পক্স। আর চিকেন পক্স হচ্ছে সেন্ট্রিপেটাল, মনে রাখার খুব সোজা উপায়, চিকেন পক্সের সিপি আছে, সেন্ট্রিপেটাল আছে, ওকে। তাহলে এই ক্ষেত্রে চিকেন পক্সটা সেন্ট্রিপেটাল আর মিজিলসটা সেন্ট্রিফিউগা, ওকে। চিকেন পক্স একটা হার্পিস ভাইরাস, এই হার্পিস ভাইরাসটা লুকিয়ে থাকে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে আর ডর্সাল গ্যাংলিয়াতে, যাতে ভবিষ্যতে রিঅ্যাক্টিভেশন হয়ে আবার ঝামেলা করতে পারে। তাহলে একটা রুগী আমাদের কাছে আসলো, পিঠের এক সাইডে প্রচন্ড ব্যথা এবং কিছু ভেসিকুলার র্যাশ আছে, তাহলে কমনলি এই কন্ডিশনে মনে রাখতে হবে হার্পিস জোস্টার। দিস ইজ ডিউ টু সেকেন্ডারি রিঅ্যাক্টিভেশন অফ চিকেন পক্স ভাইরাস, ওকে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার একটু কথা বলি, একটা রোগী আমাদের কাছে আসছে প্রচন্ড জ্বর নিয়ে, জ্বরটা 3 থেকে 4 দিনের, এখন জ্বর কমে গেছে, কমে যাওয়ার পরে আমি দেখছি তার অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে, তার ইফিউশন ডেভেলপ করে গেছে। তাহলে একটা জ্বরে 3-4 দিনের জ্বরের মধ্যেই অ্যাসাইটিস ইফিউশন ডেভেলপ করে গেছে, দিস ইজ এ কেস অফ ডেঙ্গি হেমোরেজিক ফিভার। এটা মাল্টিপল জায়গায় ইফিউশন অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওকে। তাহলে একটা কথা মনে রাখবে, ফর এক্সাম পারপাস, একটা রুগী যদি আমার কাছে আসে প্লুরাল ইফিউশন আছে, অ্যাসাইটিস আছে, অল্প সময়ের জ্বর, এটা ডেঙ্গি হতে পারে, ওকে। যদি আমি ডেঙ্গির বাইরে, আমি ডেঙ্গির কথা না বলা থাকে, রুগী আমার কাছে মাল্টিপল জায়গায় পানি আছে, পেটে পানি আছে, ফুসফুসে পানি আছে, হার্টে পানি আছে, মানে পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, তাহলে এটার কিছু কারণ মনে রাখতে হবে। একটা হচ্ছে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এসএলই, এসএলই পলিসেরোসাইটিস করতে পারে, সো মাল্টিপল জায়গায় ইফিউশন অ্যাসাইটিস নিয়ে আসতে পারে ডেঙ্গির মতো, একটা এসএলই। 2 নম্বরে হাইপোথাইরয়েডিজম, 3 নম্বরে মনে রাখতে হবে লিমফোমা, 4 নম্বরে ডিজিমিনেটেড টিউবারকুলোসিস। এগুলো কিন্তু এই জিনিসটা নিয়ে কমনলি প্রেজেন্ট করতে পারে, ওকে। পরবর্তী প্রশ্ন, একটা রুগী আমার কাছে এসেছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ আই, চোখটা হলুদ হয়ে গেছে, সাথে পেটের ডান দিকে প্রচন্ড ব্যথা, জ্বর হয়েছে, ওকে। এক্সামিনেশন করে আমি পেলাম যে তার টেন্ডার হেপাটোমেগালি আছে। তাহলে কি কারণ মনে রাখবে? মনে রাখবে এটা ভাইরাল হেপাটাইটিসের জন্য হতে পারে। কোন কোন ভাইরাল হেপাটাইটিস অ্যাকিউট প্রেজেন্ট করতে পারে? হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস এবং ই ভাইরাস। মনে রাখতে হবে সি ভাইরাস কখনো অ্যাকিউট হেপাটাইটিস প্রেজেন্ট করে না, ইট ইজ এ, বি অ্যান্ড ই, ওকে। এর মধ্যে বি অ্যান্ড সি এটা ক্রনিক হেপাটাইটিস করতে পারে, ওকে। ইট ক্যান লিড টু মানে সিএলডি করতে পারে বি আর সি, কিন্তু এ, ই, বি এগুলো অ্যাকিউট, মনে রাখতে হবে। একটা রুগী আমার কাছে এসেছে অ্যাকিউট হেপাটাইটিসের ফিচার নিয়ে, সাথে আমি দেখছি সেরাম ক্রিয়েটিনিনটাও বেশি, মনে রাখতে হবে এই কন্ডিশনে লেপ্টোস্পাইরা হতে পারে। এটা ভালো মার্কস দেওয়ার জন্য অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করতে পারে, ওকে। এখানে কি আর কারণ হতে পারে অ্যাকিউট হেপাটাইটিসের? অনেক সময় অ্যালকোহলে হতে পারে, অনেক সময় কিন্তু ড্রাগের জন্য হেপাটাইটিস হতে পারে, এই কথাটা মনে রাখতে হবে, ওকে। একটা রুগী আমাদের কাছে এসেছে জ্বর, আমি অ্যাবডোমেন প্যালপেট করে দেখলাম তার লিভারটা বেশ বড়, তার স্প্লিনটাও বেশ বড়, ওকে। তাহলে ফিভার উইথ হেপাটোস্প্লিনোমেগালি পরীক্ষায় খুব ফেভারিট একটা প্রশ্ন, মনে রাখতে হবে এই কন্ডিশনে আমাকে কয়েকটা ইনফেকশাস এজেন্টের কথা বলতে হবে, পাশাপাশি বলতে হবে কিছু হেমাটোলজিক্যাল ডিজিজের কথা, ওকে। তাহলে ইনফেকশাসের মধ্যে কি বলবো আমরা বলবো অবশ্যই ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর আর ডিজিমিনেটেড টিউবারকুলোসিস। অ্যাকিউট ম্যালেরিয়া এবং কালাজ্বরে হেপাটোস্প্লিনোমেগালি বড় হয় না, কথা বোঝা গেল? তাহলে আমরা বলবো ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর আর ডিজিমিনেটেড টিউবারকুলোসিস। যখনই একটা যক্ষা 2 জায়গায় ইনভলভমেন্ট পাওয়া যাবে আমরা চোখ বন্ধ করে ডিজিমিনেটেড টিউবারকুলোসিস তোমাদের লেভেলে বলতে পারবো, কথা বোঝা গেল? তাহলে একটা জ্বর আছে, হেপাটোস্প্লিনোমেগালি আছে, একটা হতে পারে ক্রনিক ম্যালেরিয়া,
একটা হতে পারে ক্রনিক কালাজ্বর, একটা হতে পারে ডিজিমিনেটেড টিবি। এর বাইরে কি কোনো কারণ আসতে পারে? হ্যাঁ, হতে পারে। সিএমএল উইথ ইনফেকশন, সিএমএল এ ফিভার ছাড়াও প্রেজেন্ট করতে পারে, কিন্তু যদি সিএমএল এর সাথে কোনো ইনফেকশন থাকে ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। আর হতে পারে লিম্ফোমা, লিম্ফোমা হেপাটোস্প্লিনোমেগালি সাথে ফিভার নিয়ে আসতে পারে। এই কন্ডিশনে আমি এক্সপেক্ট করব পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে লিম্ফ নোড। কথাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে একটা ম্যালেরিয়া রোগী, একটা রোগী ট্রাভেল মানে কোন একটা হিল ট্র্যাক এরিয়াতে গেছে, হিল ট্র্যাক এরিয়াতে থেকে এসে রোগীর জ্বর হয়েছে, জ্বরের সাথে মাথা ব্যথা এবং আবোল তাবোল কথা বলছে, তাহলে এই কন্ডিশনে মনে রাখতে হবে সেরেব্রাল ম্যালেরিয়ার কথা। হিল ট্র্যাক এরিয়া ভিজিট উইথ কনফিউশনাল স্টেট, হেডেক অ্যান্ড ফিভার। ওকে, হাই গ্রেড ফিভার অ্যান্ড হেডেক। মনে রাখতে হবে এটা আমি সেরেব্রাল ম্যালেরিয়া নিয়ে ডিল করছি না তো। প্রত্যেকটা সেরেব্রাল ম্যালেরিয়াতে মনে রাখতে হবে চিকিৎসা হচ্ছে ইনজেক্টেবল আর্টিসোনেট। যখনই রোগী রিকভার করবে আমি ওরাল মেডিকেশনে চলে যাব। ওকে, তার আগে আমার চিকিৎসা হচ্ছে ইনজেক্টেবল আর্টিসোনেট বা কুইনিন। কুইনিন থেকে একটা সাইড ইফেক্ট মনে রাখবা যে যখনই কুইনিন দিব, কুইনিন কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করতে পারে কমনলি। সো কুইনিনের সাথে কিন্তু অনেক সময় গ্লুকোজও সাথে দেওয়া লাগতে পারে। ওকে, একটা রুগী আমার কাছে ময়মনসিংহ টাঙ্গাইল থেকে এসেছে, জ্বর 2-3 সপ্তাহ পার হয়ে গেছে, বড় একটা স্প্লিন, বিশাল একটা স্প্লিন। মনে রাখবে এটা কালা জ্বরের জন্য হতে পারে। কালা জ্বর এখনো বাংলাদেশে কেস পাওয়া যায়, যদিও ইরাডিকেটেড ক্রাইটেরিয়া এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি, স্টিল উই গট কেসেস। সো কালা জ্বরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, RK39 ডিপিস্টিক টেস্টের মাধ্যমে কালা জ্বরের একটা আইডিয়া পেতে পারি। তো কালা জ্বর কনফার্ম করি কিভাবে, ওই যে স্প্লিনটা আছে ওই স্প্লিন থেকে আমি কি করতে পারি, স্প্লিন থেকে অ্যাসপিরেট করতে পারি। অ্যাসপিরেট করে আন্ডার মাইক্রোস্কোপে কোনো এলডি বডি আছে কিনা চেক করে দেখতে পারি। যদি কালাজ্বর ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় আমার চিকিৎসা হবে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। অ্যাম্ফোটেরিসিন বি দিয়ে আমি কালাজ্বরের চিকিৎসা করার চেষ্টা করব। ওকে, একটা কথা মনে রাখবা, একটা ইনফেকশন খুবই কমনলি নার্ভকে মোটা করতে পারে এবং সাথে লোকাল অ্যানেস্থেশিয়াকে করতে পারে। ওকে, নার্ভ থিকেনিং উইথ সোয়ান সেল ড্যামেজ। সোয়ান সেল ড্যামেজ জন্য কিউটেনিয়াস অ্যানেস্থেশিয়া হতে পারে। দিস ইজ লেপ্রোসি। লেপ্রোসিতে নার্ভ থিকেনিং থাকে অ্যান্ড ইট ক্যান লিড টু কিউটেনিয়াস অ্যানেস্থেশিয়া। তাহলে কোন ইনফেকশন কমনলি অ্যানেস্থেশিয়া করে, এটা হচ্ছে লেপ্রোসি। এটা যদিও ইয়েসার জিজ্ঞাসা করতো কমনলি, রেজাল্ট স্যার এবার নিচ্ছেন না, বাট এটা মনে রাখবা পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, একটা রোগী আমার কাছে এসেছে প্রচন্ড গলা ব্যথা, খাবার গিলতে অসুবিধা হচ্ছে। আমি গলায় একটা লাইট মেরে দেখলাম কিছু হোয়াইট এরিয়া আছে, হোয়াইটিশ প্যাচ আছে। এটা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস। এটা পেনফুল ডিসফেজিয়া করে এবং সাথে ক্যান্ডিডিয়াসিসের জন্য কার্ড লাইক একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায় ইন এসোফেজিয়াল অর ওরোফ্যারিঞ্জিয়াল মিউকোসা। এই ইনফরমেশনটা জানতে হবে। ওকে, এসটিডি থেকে একটা কথা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, একটা রুগী তোমাদের কাছে এসেছে, রুগীর জ্বর আছে। ওকে, জ্বরের সাথে প্রচন্ড গলা ব্যথা, গলা ব্যথার সাথে তার কিছু র্যাশ আছে, ব্যাকগ্রাউন্ডে তার কিছুদিন আগে একটা সেক্সুয়াল এক্সপোজার আছে। ওকে, সেক্সুয়াল এক্সপোজার আছে আনপ্রোটেক্টেড। মনে রাখবে এটা এইচআইভি সেরো কনভার্সন ইলনেস। এইচআইভি সেরো কনভার্সন ইলনেস এটা একটা সোর থ্রোট সাথে গলা ব্যথা, মানে গলা ব্যথা, জ্বর, গলায় লিম্ফ নোড এভাবে প্রেজেন্ট করতে পারে। এই যদি আমি এই সেরো কনভার্সন ইলনেসটা যদি ডায়াগনোসিস না করতে পারি, এটা ভবিষ্যতে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ করে CD4 সেলের 12টা বাজিয়ে ইট ক্যান লিড টু এইডস। ওকে, এইডস মানে এখানে শুধু আর এইচআইভি থাকবে না, এখানে বডির ইমিউনিটি সাপ্রেসড হয়ে এমন একটা অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়ে আসবে যেই অর্গানিজম দিয়ে সাধারণ মানুষের কোনো ইনফেকশন হয় না। বুঝা গেল? এখন কয়েকটা প্রশ্ন করি, স্যারদের খুব ফেভারিট। একটা মানুষের জেনিটাল আলসার আছে, জেনিটাল আলসারটা পেনলেস, আলসারের সাথে সংশ্লিষ্ট যে লিম্ফ নোডটা আছে লিম্ফ নোডটাও পেনলেস, তাহলে মনে রাখতে হবে এটা আমরা সিফিলিস নিয়ে হয়তো ডিল করছি কিনা, কারণ এটা পেনলেস শ্যাঙ্কার সাথে পেনলেস লিম্ফ নোড করতে পারে। মনে রাখবে একটা পেশেন্টের কোনো পেনফুল আলসার আছে সাথে পেনফুল লিম্ফ নোড আছে, কমনলি মনে রাখতে হবে এটা হিমোফাইলাস ডুক্রি দিয়ে শ্যাঙ্ক্রয়েড নামে একটা কন্ডিশন আছে, এটা হতে পারে।
এটা পেনফুল আলসার, পেনফুল লিম্ফ নোড করতে পারে। আবার অনেকগুলো মানুষ আছে যাদের আলসারটা পেনলেস থাকে বাট লিম্ফ নোডটা পেনফুল থাকে। এটা ক্ল্যামাইডিয়ার একটা জিনিস আছে, লিম্ফোগ্যানেরুমা ভেনেরিয়াম, এটা দিয়ে কিন্তু পেনলেস আলসার বাট পেনফুল লিম্ফ নোড করতে পারে। তাহলে তিনটা ইনফরমেশন: পেনলেস আলসার, পেনলেস লিম্ফ নোড, সিফিলিস; পেনফুল আলসার, পেনফুল লিম্ফ নোড, হিমোফাইলাস ডুক্রি; পেনলেস আলসার, পেনফুল লিম্ফ নোড, এটা লিম্ফোগ্যানুলোমা ভেনেরিয়া। ওকে, একটা রুগী আমার কাছে এসেছে, এক্সরে করে আমাকে দেখা গেল হার্টের সাইজটা অনেক বড়। খুব ফেভারিট একটা প্রশ্ন, কি কি কারণ চিন্তা করবা? কমনলি চিন্তা করবা তার কোনো ইস্কিমিয়ার জন্য হার্টের সাইজটা বড় হয়ে গেছে, এটাকে আমরা বলি ইস্কিমিক ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। 2 নাম্বার কি হতে পারে? মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ। ধরো একটা রোগীর এসএআর আছে, এমএসএমআর আছে, মানে মাল্টিপল হার্ট ডিজিজ, ভালভুলার হার্টের সমস্যা আছে, এগুলো ক্যান লিড টু কার্ডিওমেগালি। তাহলে ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি অথবা মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ। 3 নাম্বার হতে পারে যদি পেশেন্টের ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন হয়, তাহলেও কার্ডিওমেগালি থাকতে পারে। বাট প্রথম 2টা কারণ সবার আগে বলার চেষ্টা করব। ওকে, হার্ট ফেলিওরের ফিচার খুব ফেভারিট একটা প্রশ্ন। হার্ট ফেলিওরের ফিচারের মধ্যে যদি বাম হার্টটা কাজ না করে তাহলে কি হবে? বাম হার্ট, ফুসফুস থেকে রক্ত আসার কথা ছিল, তাহলে ফুসফুসে রক্ত জমে যাবে, তাহলে পেশেন্টের কি হবে? লাংসে দেয়ার উইল বি পালমোনারি ইডিমা। এই জন্য এক্সামিনেশন করলে আমি ক্রিপিটেশন পাবো ফুসফুসের মধ্যে, এবং পেশেন্টের হার্ট ফেলিওরের জন্য থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড পাওয়া যাবে। উই কল ইট গ্যালোপ রিদম। তাহলে গ্যালোপ রিদম উইথ লাংসে ক্রিপিটেশন ইজ দ্য ফিচার অফ লেফট হার্ট ফেলোর। আর রাইট হার্ট ফেলোর হলে ডান হার্টে রক্ত আসে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে, তাহলে সুপিরিয়র ভেনা কাভাতে রক্ত জমে যাবে। উই কল ইট রেজ জেভিপি। ইনফেরিয়র ভেনা কাভাতে রক্ত আসতে পারবে না, তাহলে রুগীর ইনফেরিয়র ভেনা কাভাতে রক্ত জমার দরুন যেই জায়গায় রুগী ডিপেন্ডেন্ট হয়ে থাকবে সেই জায়গায় ইডিমা ডেভেলপ করবে। মানে শুয়ে থাকলে স্যাক্রামে, দাঁড়ায় থাকলে লেগে তার ইডিমা ডেভেলপ করবে। ওকে, পেশেন্টের টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে, কারণ এই যে ইনফেরিয়র ভেনা কাভা আলটিমেটলি লিভার থেকে আসে। সো লিভারে কনজেশন হবে, অ্যাকিউট কনজেশন হবে, সাডেনলি গ্লিসন ক্যাপসুলটা স্ট্রেচড হবে, পেশেন্টের টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যাবে, এবং আরো অ্যাডভান্স স্টেজে অ্যাসাইটিস থাকতে পারে। কথা বোঝা গেল? তাহলে হার্ট ফেলোরের রাইট হার্ট এবং লেফট হার্ট ফেলোরের ফিচার মনে রাখতে হবে। প্রত্যেকটা হার্ট ফেলোরে কোন কোন ড্রাগগুলো গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়? 1 নম্বরে এসি ইনহিবিটর বা এআরবি, এগুলো হার্ট ফেলোরে ব্যবহার করা হয়। 2 নম্বরে বিটা ব্লকার, 3 নম্বরে স্পাইরোনোল্যাকটোন। ওকে, আগেকার গাইডলাইনে 3টা ড্রাগের রিকমেন্ডেশন ছিল, এসি ইনহিবিটর অথবা এআরবি, বিটা ব্লকার আর স্পাইরোনোল্যাকটোন। বর্তমানে আলো কিছু নাম যোগ হয়েছে, এসি ইনহিবিটর বা এআরবির জায়গায় স্যাকুইবিট্রিল ভালসারটান কম্বিনেশন, এটার মর্টালিটি বেনিফিট আছে। সো এসি ইনহিবিটরের চাইতে এই যে আর্নি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হিসেবে ভালসারটান আর ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর হিসেবে স্যাকুইবিট্রিল, এই কম্বিনেশনটা বর্তমানে ব্যবহার করা হয়। তাহলে 1 নম্বরে স্যাকুইবিট্রিল ভালসারটান, 2 নম্বরে বিটা ব্লকার, 3 নম্বরে স্পাইরোনোল্যাকটোন। আরেকটা ড্রাগ যোগ হয়েছে এমপাগলিফ্লোজিন। এই ড্রাগগুলোতে হার্ট ফেলোরে দেয়ার ইজ এক্সিলেন্ট রেসপন্স, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, এরপরে আমাদের একটু জানতে হবে এই এমআই এর ক্ষেত্রে। এমআই আমি বলে ফেলেছি, এসটি এলিভেটেড এমআই হলে আমার রোল হবে থ্রম্বোলাইসিস অথবা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশনে। যদি এটা নন এসটি এলিভেটেড এমআই হয় তাহলে লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, অন্য জিনিসের তেমন একটা রোল নেই। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে একটু চলে আসবো অ্যাজমা এবং সিওপিডি। অ্যাজমা এবং সিওপিডির মধ্যে কয়েকটা জিনিস পরীক্ষায় জানতে হবে। অ্যাজমা এবং সিওপিডির মধ্যে অ্যাজমা হচ্ছে রিভার্সিবল, এটা কোনো মানে কোনো রকম ট্রিগারিং ফ্যাক্টরের জন্য ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং চেস্ট টাইটনেস। মনে রাখবে, যখনই অ্যাজমা যে ট্রিগারিং ফ্যাক্টরের জন্য হয়, এই ট্রিগারিং ফ্যাক্টর চলে গেলে এটা কিন্তু ব্যাক টু নর্মাল। কথাটা বোঝা গেল? সো অ্যাজমাতে কিছু রিভার্সিবিলিটি পাওয়া যাবে। সিওপিডি যে কমনেস্ট যে ভ্যারাইটি, এটা গবলেট সেলের হাইপার ফ্লাসিয়ার জন্য হয়, প্রচুর মিউকাস তৈরি হয়। ওকে, তাহলে এই মিউকাসটা এটা সহজে রিভার্সিবল না।
তাহলে মনে রাখতে হবে অ্যাজমা হচ্ছে রিভার্সিবল, সিওপিডি হচ্ছে ইরিভার্সিবল। অ্যাজমাতে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় ডিউ টু ইনফ্লামেশন, সিওপিডিতে হয় ইনক্রিজিং গবলেট সেল হাইপারপ্লাসিয়ার জন্য প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয়। এই জন্য অ্যাজমাতে আমরা ব্রঙ্কো ডায়ালেটরের সাথে স্টেরয়েড ব্যবহার করি। কারণ কি, কেন ব্যবহার করি? কারণ যাতে ব্রঙ্কো কনস্ট্রিকশন থেকে সলিউশন হয়। সিওপিডিতে আমরা ব্রঙ্কো ডায়ালেটরের পাশাপাশি অ্যান্টি মাস্কারিন ব্যবহার করি যাতে সিক্রেশন কমে যায়। আবার বলছি, অ্যাজমাতে আর সিওপিডিতে দুইটা কন্ডিশনে লং অ্যাক্টিং ব্রঙ্কো ডায়ালেটর মানে ফরমেটেরল, সালমেটেরল এগুলো ব্যবহার করা হয়। অ্যাজমাতে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব, সিওপিডিতে আমরা অবশ্যই অ্যান্টি মাস্কারিনিক দিব। অ্যান্টি মাস্কারিনিক সিওপিডির পেশেন্টের সিক্রেশন কমাবে, ওকে। আর অ্যাজমাতে স্টেরয়েড ব্রঙ্কো ডায়ালেটেশন করবে, ইনফ্লামেশনটাকে কমিয়ে দিবে। এই কথাটা মনে রাখতে হবে, ওকে। সিওপিডিতে কমনলি যে রেসপিরেটরি ফেইলর হয়, ইট ইজ টাইপ 2 রেসপিরেটরি ফেইলর। টাইপ 2 রেসপিরেটরি ফেইলরের তিনটা ফিচার মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর, হাই বাউন্ডিং পালস মানে পালসটা অনেক বাউন্ডিং থাকবে, আর ওয়ার্ম পেরিফেরি থাকবে। এগুলা ক্লাসিক্যালি একটা সিওপিডির বৈশিষ্ট্য। বোঝা গেল? এটা একটু আমাদেরকে জানতে হবে, এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। একটা রুগী আমাদের কাছে নিউমোথোরাক্স নিয়ে আসছে। নিউমোথোরাক্সের রুগী আমি অ্যানালাইসিস করে দেখলাম রুগীর পালস ব্লাড প্রেশার অ্যাফেক্টেড হয়ে গেছে, ওকে। একটা নিউমোথোরাক্সের রুগী পালস ব্লাড প্রেশার কমে গেছে, তার মানে এটা টেনশন নিউমোথোরাক্স হতে পারে। এই জন্য রুগীকে ইমিডিয়েটলি আমাকে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে একটা হোয়াইট বোর্ড নিডল দিয়ে প্রথমে পেনিট্রেট করতে হবে যাতে গ্যাসটা বেরিয়ে যায়, বাতাসটা বেরিয়ে যায়। নাহলে টেনশন নিউমোথোরাক্স এটা যেহেতু র্যাপিডলি ইনক্রিজ করে, রুগী না হলে সার্ভাইভ করা টাফ হয়ে যায়। এই পয়েন্টটা একটু আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ইস্যুটা একটু আলাদা করে মনে রাখতে হবে। টেনশন নিউমোথোরাক্সে পেশেন্টের কিন্তু ডিটোরিয়েট করতে পারে। আচ্ছা, আমার মনে হয় আজকে 9:30 বেজে গেছে। আজকে যতটুকু আমি ডিসকাস করলাম মানে প্রায় রেসপির শেষ পর্যন্ত, এই নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার আপনি হলো একটা হোয়াইট প্যাচের ইস্যু বলেছিলেন, ওটাকে ওরাল ক্যানিডিয়াসিস বললেন স্যার। হ্যাঁ, ওরাল সাথে ক্যানিডিয়াসিস পেইনও আছে। ওইটা স্যার আমি ডিপথেরিয়ার সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করবো? আচ্ছা, ডিপথেরিয়া যে থাকবে এটা হোয়াইট প্যাচ হবে না, আর ডিপথেরিয়া যে মেমব্রেনটা হবে এই মেমব্রেনটা আমরা স্ক্র্যাপ দিয়ে উইথড্র করতে পারবো না, সরাতে পারবো না, ঠিক আছে? আর ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে এটা সহজে ওয়াইপ আউট করা যাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে ক্যান্ডিডিয়াসিসে বড় বড় গলায় লিম্ফ নোড আসবে না, ডিপথেরিয়াতে রোগীর বড় বড় লিম্ফ নোড থাকবে, ওকে। জি স্যার, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আছে? স্যার আজকে যদি একটু লং কেস গুলা একটু বলে দিতেন কয়েকটা শর্ট করে, তাহলে আমরা একটু আচ্ছা, গুছাই রাখতে আমি পারতাম। একটা জিনিস বলি, লং কেসের জন্য তোমাদের পরীক্ষার আগের দিন আমি চেষ্টা করব যে করেসপন্ডিং কোনো রেজিস্ট্রারকে দিয়ে তোমাদের একটা ক্লাস নেওয়া যায় কিনা, আমি নিলে আমি, নাহলে অন্য কেউ নিলে অন্য কেউ। এটা আমরা একটু চেষ্টা করবো যাতে তোমাদের প্রতিদিন একটা লং কেসে একটা ইয়ে দেওয়া হয়, মানে কিছু মানে কিছু আইডিয়া দেওয়া হয়, ওকে। তারপরে একটা জিনিস তোমাদেরকে বলি, পরীক্ষার দিন সকালে কিন্তু অনেক লং কেস চেঞ্জ হয়ে যায়, কারণ ফাইনাল প্রুফে তো অনেকগুলো কেস আমাদের ম্যানেজ করা লাগে, বুঝতে পারছো না? কিছু কিছু রুগী বিদায় নেয়, তখন ইমিডিয়েটলি চেঞ্জ করে দেওয়া হয়। বাট আই নিড টু অ্যাসিওর ইউ দ্যাট যে ওখানে তোমাদের কোনো লং কেস নিয়ে কোনো ঝামেলা হলে পরীক্ষা দিন সকালে ইয়ে পাওয়া যাবে। তারপরও আমি সাইদকে কিছু লং কেসের লিস্ট যেগুলো কমনলি আমাদের যেগুলো দিব, সেই লিস্টটা আমি সাইদকে আমি আজকে পাঠিয়ে দেবো। ওকে স্যার। সাইদ থ্যাংক ইউ আছো তো? স্যার। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি। স্যার লং কোর্স কয়টা পড়া লাগতে পারে? সর্বোচ্চ 8-10টা। স্যার আমাদের কাছে 22টা লিস্ট আছে, তো আপনি যদি একটু ছোট করে দিতেন আজকে হ্যাঁ, আমরা বললামই একটু তো, তাহলে। সর্বোচ্চ 10টা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সর্বোচ্চ স্যার। 10টা। আর যদি থ্যাংক ইউ খুব স্যার। খারাপ থাকে, আমি কেস আমরা ম্যানেজ করতে না পারি, তাহলেই অন্য অন্য বিষয়। তাই সেক্ষেত্রে তোমাদেরকে যদি আজে বাজে কেস পড়ে, আজে বাজে মানে তো আজে বাজে কেস তো আর দেওয়া হবে না, তারপরে যদি এই 10টার বাইরে থাকে, যে 10টা আমি দিব, তারপরে যদি থাকে আমি সেটা তোমাদের পরীক্ষার হলে ইউল গেট ফুল হেল্প, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার স্যার। স্যার আচ্ছা আরেকটা শর্ট কথা, কেসে স্যার কি স্যার আমরা কোনো উল্টাপাল্টা কোনো কি দেবে, যেগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি করি না, এরকম কোনো কেস কি দেয় শর্ট কেসে? এখন আমি একটা জিনিস বলি, এখানে এবারে যেমন ইয়ে স্যার আসছে, যে তোমাদের সাইদুর স্যার, সাইদুর স্যার কিন্তু অনেক সিনিয়র মানুষ, মানে আসলে যে মানে আমাদের ডিএমসি যে কয়জন আছে টিচার, তাদের সবার স্যার, মানে স্যার মানে অনেক সিনিয়র,
বুঝছো, স্যারের এজ হচ্ছে প্রায় 70-র কাছাকাছি। এখন স্যার যদি কোনো কেস নিয়ে আসে বা এরকম, আমি তো জানি না, স্যারের পরীক্ষা নেয় কোনোদিন আমি দেখি নাই। গতবার তো রাজিবুল আলম স্যার আসছিল। তবে আমার মনে হয় সাইদুল স্যারের সাথে আমি যেটা তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, যে আমি স্যারের সাথে এফসিপিএস পরীক্ষায়, যে এবার যে মেডিসিন এফসিপিএস পরীক্ষা হলো কয়েকদিন আগে, আমি ছিলাম পরীক্ষার হলে, আমার স্যারকে ভালো এক্সামিনার মনে হয়েছে, এফসিপিএস এর জন্য ভালো এক্সামিনার মনে হয়েছে। কাজেই আন্ডার গ্রাজুয়েট ডেফিনেটলি হি উইল ট্রাই টু হেল্প ইউ, আমার যেটা মনে হয়। বুঝছো? আর তারপর আমি একটা জিনিস বলি, তোমাদের আগে তো ইয়ে দিবে, এই যে মানে যারা প্রিভিয়াস সেশনের আছে তাদের তো পরীক্ষা পরশুদিন। কাজে তাদের পরীক্ষা দেখলে আমরা একটা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমরা ফ্রেন্ডের মুখে শুনতেছিলাম স্যার শনিবারে হয়তো